স্টার্ট আপ আর বিজনেসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। স্টার্ট আপ মানে একটা গ্ল্যামারাস জিনিস, বিজনেস মানে তোমার আজকের ডেটে স্ট্র্যাটেজির কোনো দাম নেই, এক্সিকিউশন। স্কুলের কি কি সমস্যা বলতে পারো তোমার মনে হয় যে স্কুলগুলোর এই বেসিক একটা সমস্যা আছে? পেরেন্টদের কি সাইকোলজি থাকে মানে যখন তারা একটা স্কুলে ভর্তি করতে যান? অনেক সময় দেখেছি যে ভালো টিচার রয়েছে, ভালো পরিবেশ রয়েছে, তাও লিড হয় না, কেন হয় না? ভালো টিচার, ভালো ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ভিজিবিলিটি। খান স্যার কি করেছে, মানে এক্সেপশনাল কি করেছে? এক্সেপশনাল তো উনি কিছু করেনি, উনি জাস্ট কমিউনিকেশন সেট আপ করেছে উইথ দ্য স্টুডেন্ট, উইথ দ্য প্যারেন্ট। এর বাইরে কি কিছু করেছে? 95% ইনফরমেশন তোমাকে ওয়েবসাইটে ওপেন করে রাখতে হবে, আর 5% কেন হাইড করবে? 4-5 মাস আগেকার ডেটা আমি বলছি, চ্যাট জিপিটি বা এলএলএম মডেলগুলোতে সার্চের পার্ট ছিল 2%, এখন কিন্তু চেঞ্জ হয়ে 40% এসে গেছে। ইনস্টিটিউটকে কি করলে এই এআই টুলসগুলোর রেকমেন্ডেশনে আমার স্কুলগুলোর নাম বেশি বেশি করে আসতে পারে? আমরাই একটা ইনভেন্ট করেছি টুল, মানে এটা ইন্ডিয়ার প্রথম টুল, স্কায়া। এ কি কাজ করে, এখানে তোমাকে করতে হবে তোমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে জেনারেট রিপোর্ট করবে, ও পুরোটা রিসার্চ করে তোমাকে বলে দেবে যে তোমার ভিজিবিলিটি স্কোর এআইতে কতটা। বাকি স্টেটগুলোর তুলনায় পশ্চিমবঙ্গের যত ইনস্টিটিউশনস আছে, হ্যাঁ, এদের কি মার্কেটিংটা উইক? এদের কি আদৌ মার্কেটিং এক্সিস্ট করে বা সত্যি সত্যি ঠিকঠাক মার্কেটিং হচ্ছে? আর একটা কলেজ বলছে আমি আমি বেস্ট, আমি আমি ভালো কলেজ, আর একটা কলেজ বলছে আমি অন্ত্রপ্রনার তৈরি করি। কোন ন্যারেটিভটা কাজ করবে? এন্টারপ্রেনার তৈরি করি, সবাই সেদিকেই যাবে। এক্স্যাক্টলি। তো বেঙ্গলের কলেজগুলোর প্রবলেমটা হচ্ছে এখানে। আমি আজকে ধরো খুঁজলাম, তোমার মতো আরো দুজন পেলাম, তার জায়গায় তোমাকে চুজ করবো কেন? ইউএসপিটা কোথায়? ইউএসপিটা হচ্ছে কে আমার অতিথি তন্ময় পাল। তন্ময় স্কাইরাম নেক্সটের ফাউন্ডার। তবে তন্ময় স্কাইরাম নেক্সটের মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে ওর বোধবুদ্ধি খুব প্রখর আর কি। তন্ময়, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। অ্যান্ড তোমার পডকাস্ট আমি রেগুলার ভিউয়ার্স, আমি দেখি, আর সেখানে আমি আজ আসতে পেরেছি। আসতে পেরেছো কারণ তোমার সঙ্গে আড্ডার সময় আমি বুঝতে পেরেছিলাম মানে তোমার থেকে অনেক কিছু জানার আছে, সেই জন্যই আজকে বিশেষ করে তোমাকে ডেকে পাঠানো এই আজকের দিনে। আজকে আমরা তোমার ব্যবসাটা নিয়েও যেমন কথা বলবো, সেই সঙ্গে কিন্তু ওভারঅল অন্টারপ্রেনরদের কি কি সমস্যা সেই সমস্ত বিষয় নিয়েও কথা বলবো। তুমি আমাকে বলো তো, একটা ভালো সেলসম্যান কি করে হয়? মানে একজন ভালো সেলসম্যান কিভাবে, মানে হাউ টু কনভিন্স আ ক্লায়েন্ট হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ? তোমাকে ভালো সেলসম্যান হতে গেলে তোমার অপোনেন্টে যে লোকটা বসে আছে তার প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি সেটা আইডেন্টিফাই করে নিতে পারো, তাহলে তুমি, সে যেভাবে কথা বলবে তুমিও সেভাবেই কথা বলবে। দেন একটা রিলেশন বিল্ড আপ হয়, মানে একটা ভিশনারি অ্যাসপেক্টে তার সাথে তুমি একই লাইনে চলছো, মানে সে তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। সেলসের একটাই মান্ত্রা আছে যে তোমাকে ক্লায়েন্টকে ডিপেন্ডেন্ট করে দিতে হবে তোমার ওপর। যদি তুমি ডিপেন্ডেন্ট করে দিতে পারো, সে কন্টিনিউয়াসলি তোমার সাথেই থাকবে। এটা হচ্ছে সেলসের মেন মান্ত্রা। কলকাতা স্টার্টআপ সিনটা কেমন? মানে কলকাতা স্টার্টআপ সিন কিরকম সিনারি? কলকাতায় স্টার্টআপ দেখো, এক্সেপশনাল স্টার্টআপ তৈরি হয়নি। মানে কলকাতা থেকে এখন রিসেন্ট টাইমে শার্ক ট্যাঙ্কে তুমি দেখতে পারবে 2-3টে কলকাতা স্টার্টআপ পিচ করেছে, রাইট? বাট এক্সেপশনাল যে স্টার্টআপ যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা এখনো কলকাতায় তৈরি হয়নি, যেটা আমি দেখেছি। আর স্টার্টআপ আর বিজনেসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। স্টার্টআপ মানে একটা গ্ল্যামারাস জিনিস, আর বিজনেস মানে তোমাকে ওটাকে প্রফিটেবলতে ট্রান্সফার করতে হবে। আনটিল অর আনলেস তোমার বিজনেস প্রফিটেবল না, তার মানে তুমি ওটা বিজনেস করছো না। স্কাইরাম নেক্সট কিভাবে মানে রেডি হলো কিভাবে? মানে প্রথমত স্কাইরাম নেক্সটের কনসেপ্টটা খুব ইউনিক। মানে স্কুলগুলো যারা বেশিরভাগ জানেই না তাদের সমস্যাটা কোথায়, এই আইডিয়াটা কোথা থেকে এলো, এবং স্কুলের কি কি সমস্যা বলতে পারো তোমার মনে হয় যে স্কুলগুলোর এই বেসিক একটা সমস্যা আছে? দেখো, স্কাইরাম নেক্সটের আইডিয়াটা মানে স্কাইরাম নেক্সট, প্রথমে বলি স্কাইরাম নেক্সট কি। স্কাইরাম নেক্সট একটা মার্কেটিং কোম্পানি যারা এডুকেশনের জন্য কাজ করে, মানে স্কুল, কলেজ, এডটেক জন্য কাজ করছে, ইনস্টিটিউটের জন্য। তো 2016 কি 17 ওই টাইমে, 18 হতে পারে, ওই টাইমে আগে যখন ডিজিটাল মার্কেটিং শুরু হবে এরকম একটা ব্যাপার, সেই টাইমটাতে তোমার একজন আমাকে অ্যাপ্রোচ করে যে তুমি মার্কেটিংয়ের একটা কাজ আছে, করবে? তো সেটা ছিল একটা হোটেল, তো আমি কাজ করি।
ভালো কথা, কতটা সাকসেসফুল হয়েছে আমি জানি না। তারপরে সেখান থেকে আর একটা রেকমেন্ডেশন আসে যে একটা স্কুল, তুমি কাজ করবে, না হ্যাঁ কাজ করবো, কী প্রবলেম আছে। তো সেই স্কুলে আমি অ্যাডমিশনের টাইমে মার্কেটিংয়ের কাজটা করি। সেখানে 6 লাখ টাকা মোটামুটি ইনভেস্ট হয়েছিল লোকটার। প্রচুর লিড টিড এসে ইনকোয়ারি প্রচুর এসেছিল, আর 9টা অ্যাডমিশন হয়েছিল। প্রচুর লিড এসে 9টা অ্যাডমিশন হয়েছে? হ্যাঁ, 9টা অ্যাডমিশন হয়েছিল। এবার তুমি যদি ROI ক্যালকুলেট করো, সেখানে তুমি দেখবে 6 লাখ টাকা যেটা তিনি ইনভেস্ট করেছে তার উপরে গেছে। কারণ স্কুলের কি হয় যে তোমার ধরো ক্যালকুলেশনটা যেটা হয়, তোমার একটা ইউজার অ্যাকুইজিশন কস্ট, মানে ধরো একটা ইউজারকে তুমি মার্কেট করে কত টাকা ইনভেস্ট করেছো সেটা থেকে ক্যালকুলেশন। কিন্তু সেই লোকটা, সেই স্টুডেন্টটা তোমার সাথে নেক্সট 7 বছর কিন্তু থাকবে। হ্যাঁ, লজিক মার্কেটিংয়ে এটা একটা বড় ক্যালকুলেটিভ ওয়ে কি, তুমি স্কুলের মার্কেটিং করছো, স্কুলে একটা স্টুডেন্টকে অ্যাকুইজিশন করতে ধরো তোমার 10,000 টাকা লাগলো, কিন্তু সেই স্টুডেন্টটা তোমার সাথে 7 বছর আছে, তো প্রথম বছরে 1 লাখ টাকা দিল, তারপরে কিন্তু আরো 1 লাখ টাকা করে 7 বার দেবে, তার মানে 7 লাখ টাকা। তার মানে 10,000 টাকা তুমি একটা স্টুডেন্টে ইনভেস্ট করলে সে তোমাকে 7 লাখ টাকা দিচ্ছে। লজিকটা হচ্ছে এইভাবে। সেইভাবে ক্যালকুলেট করতে গেলে লোকটা যে 6 লাখ টাকা ইনভেস্ট করেছিল, সেই লজিকে সে ROI পেয়ে গেছে। বাট আমার মনে একটা বড় খুঁত ছিল, সে আমাকে কিন্তু কোনো ব্লেম টেম করেনি, কিন্তু আমার মনে হয়েছিল যে 9টা অ্যাডমিশন তো ঠিক না, কোথাও তো একটা প্রবলেম আছে। তখন ছিলাম আমি নবিশ ছিলাম, অত যাই না, কিন্তু তখনই আমার অ্যাকচুয়ালি ইমোশনটা স্টার্ট হয় যে আমার কাছে ছিল ওটা ফেলিয়ার, যে 9টা অ্যাডমিশন কেন হবে, এত ইনকোয়ারি জেনারেট হলো 9টা অ্যাডমিশন, এটা তো পসিবল না। তো তারপর থেকে আমি রিসার্চ করা স্টার্ট করি। আমি মোটামুটি তারপরে ধরে নাও 2 কোটি টাকার কাছাকাছি ক্যাম্পেন আমি হ্যান্ডেল করি, আর প্রায় 18,000-এর উপরে আমি লিডকে অ্যানালিসিস করা স্টার্ট করি রিসার্চের জন্য, যে কি প্রসেসটা কি, ইনকোয়ারি আসলেই কি অ্যাডমিশন হয়ে যায়। তারপর দেখলাম যে না, ইনকোয়ারি আসা মানেই অ্যাডমিশনটা না হয়। একটা লোকের সাইকোলজি, প্যারেন্টের সাইকোলজি অ্যান্ড স্টুডেন্টের সাইকোলজি কিন্তু পুরো আলাদা। পুরো জার্নিটাকে তোমাকে ম্যাপ করতে হবে। তুমি শুধু ইনকোয়ারি জেনারেশন করবে আর তোমার অ্যাডমিশন হবে, ব্যাপারটা ঠিক না। যার জন্যে মেজরিটি যে এজেন্সিগুলো বা কোম্পানিজগুলো বা স্কুলগুলো ফেলিয়ার হচ্ছে কিন্তু এই কারণে। তারা ভাবছে যে অ্যাডমিশন টাইম এসেছে, আমি গুগলে বা ফেসবুকে একটা অ্যাড করে দেবো, আমার ইনকোয়ারি চলে আসবে, আমার অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, হয় না এরকমভাবে। কারণ একটা জার্নি তো আছে, যে লোকটা ইনকোয়ারি তোমাকে যেমন ফিল আপ করছে, আরো কাউকে তো করছে, তাহলে তোমার কাছে কেন আসবে? তো মেজর প্রথম কোশ্চেনটা আমাকে হিট করেছিল ওখানে, তোমার কাছে কেন আসবে, অন্য কাছে কেন না? তো তোমার কাছে আসতে গেলে তাহলে তোমাকে একটা কিছু বিল্ড আপ করতে হবে, যেটা দেখে তার মনে হয় যে আমার ওর কাছেই, ওই স্কুলের বা ওই কলেজের কাছেই যাওয়া উচিত। তো সেটা কি? সেটা হচ্ছে ট্রাস্ট। এটা তো বোধহয় যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট, ট্রাস্ট বিল্ড করা। ট্রাস্টটা বিল্ড হবে কি করে? তারও তো একটা প্রসেস আছে। সেই প্রসেসটাকে তোমাকে, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা সাইকোলজি আছে, সেটাকে তোমাকে লিখতে হবে। প্যারেন্টের সাইকোলজি আছে। আজকের ডেটে মেন্টার যে থাকে না, তারও কিন্তু একটা ভূমিকা আছে এই অ্যাডমিশন সেগমেন্টে। সেও কিন্তু একটা অ্যাডভাইজার। একটু ছোট ছোট করে জেনে নিই, খুব সবটা বলতে হবে না অবশ্যই, দিস ইজ ইউর ট্রেড সিক্রেট। বা পেরেন্টদের কি সাইকোলজি থাকে, মানে যখন তারা একটা স্কুলে ভর্তি করতে যান? তারা দেখার চেষ্টা করে যে আমি যেখানে পাঠাচ্ছি সেটা সেফ অ্যান্ড সিকিউর কিনা ফার্স্ট। আচ্ছা। প্যারেন্টের মধ্যে আবার ডিভাইডেশন আছে, মাদার অ্যান্ড ফাদার। মাদার চেক করে, মা চেক করছে সবসময় যে, কারণ মা এখনকার দিনে ডেইলি লাইফের সাথে ও ইন্টারাক্ট করা শুরু করে দিয়েছে, সেফটি, সিকিউরিটি, ডিস্টেন্স, এই জিনিসগুলো দেখছে। আর বাবা ক্যালকুলেট করছে ROI মানে হচ্ছে আমি যে ইনভেস্টমেন্টটা করছি, যেখানে করছি সেই জায়গা থেকে এই বাচ্চাটা রিটার্ন কি পাচ্ছে। তো তোমাকে পুরো প্রসেসটা দেখাতে হবে। আর বাচ্চাটা সে কি ডিসিশন নিচ্ছে, কলেজের ক্ষেত্রে স্টুডেন্ট ডিসিশন মেকার হয়, অবভিয়াস স্কুলের ক্ষেত্রে তো স্টুডেন্ট ডিসিশন মেকার হয় না। কলেজের ক্ষেত্রে আমি দেখেছি যে কিভাবে পড়ানো হচ্ছে তার পুরো প্রসেসটা দেখার চেষ্টা করছে। আচ্ছা, মানে তুমি বলছো যে আই এম দ্য বেস্ট, বাট হাউ অ্যান্ড ওয়াই। তো তুমি যদি নিজেকে বলো বেস্ট, তাহলে তো হবে না। বেস্ট তোমাকে প্রুভ করতে হবে
এবং প্রুভ করার জন্য তোমার যে মাল্টিপল চ্যানেলসগুলো আছে সেগুলোকে প্রসেসে তোমাকে দেখাতে হবে যে এইভাবে আমি পুরো প্রসেসটাকে রেডি করেছি, অ্যান্ড তার জন্যই আমি বলছি আই এম দ্য বেস্ট, দ্য ভ্যালু সিস্টেম। আচ্ছা, মানে যেমন আগে যেমন আমরা জাস্ট স্কুলের রেপুটেশন আর ধরো বোর্ডসের রেজাল্টস দেখে ভর্তি হতাম, এখন আর সেই সিস্টেমটা নেই। না, সেটা তো আছে, হ্যাঁ, কিন্তু সেটা একমাত্র ফ্যাক্টর নয়। একমাত্র ফ্যাক্টর না, তার Okay. সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জুড়ে গেছে। ওকে। সেগুলোকে তুমি যদি কমপ্লিট না করতে পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে। ও বাবা। এই স্টুডেন্ট জার্নিটা বা এই প্যারেন্ট জার্নিটা কিন্তু খুব ভয়ানক। মানে মানে আমি সবাইকে একটাই অ্যাডভাইস দিই যারা আমার কাছে আসে, যে লিড জেনারেশন ইজ নট আ রকেট সায়েন্স জব। এটা কোনো রকেট সায়েন্স জব না, কিন্তু এটা যে কেউ করে যে কেউ করে দিতে পারে। যে কেউ করে দিতে পারে। তুমি পাড়ার ডিজিটাল মার্কেটারকে বলো, করে দেবে। কিন্তু তাকে যদি বলো যে ঠিক আছে তুমি ডু ওয়ান থিং, তুমি আমাকে একটা ম্যাপিং করে দাও কীভাবে অ্যাডমিশনটা হবে, সেটা কেউ করতে পারবে না। কারণ এটা করার জন্য তোমাকে মার্কেটিংয়ের নলেজ থাকতে হবে, তুমি কাজ করেছো এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমাকে সব কিছু জানতে হবে, নাহলে পুরো জার্নিটা তুমি ম্যাপিং করতে পারবে না। মানে লিড থেকে অ্যাডমিশন Admission অবধি। আচ্ছা, এটা কি তোমরা ম্যাপিং করে দিতে পারো? 100%। মানে এটা অ্যাজ এ স্ট্র্যাটেজিক, হ্যাঁ। এটাই আমার কাজ। মানে ও। আমি, আমার জব রোলটা হচ্ছে স্ট্র্যাটেজি বানানো, আচ্ছা। আর আমার টিমের জব রোলটা হচ্ছে সেই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করা। আমি যে স্ট্র্যাটেজিটা বানিয়ে দেবো, যে নেক্সট 3 মাসের বা নেক্সট 1 বছরের এটা হচ্ছে স্ট্র্যাটেজি, ন্যারেটিভ কি হবে, পজিশনিং কি হবে, পুরোটা আমি বানিয়ে দেবো। এইবার সেখানে ব্রেকডাউন করা থাকে। শান্তনু কাজ হচ্ছে সেটাকে অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করা, এবং আমার যে কেপিআই গুলো আছে সেই কেপিআই মেজারমেন্ট হচ্ছে কিনা। মানে যে ওনার বা যে ফাউন্ডার স্কুল বা কলেজের, তার কাছে কিছু কেপিআই থাকবে। কেপিআই কি? মানে কি পারফরমেন্স ইন্ডিকেটর, আচ্ছা। মেজারমেন্ট করা থাকবে প্রথমেই। যে কেপিআই গুলোর মধ্যে কি কি থাকে? ধরো তোমার, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমার কাছে লিড আসছে, কিন্তু লিড তো মানে অনেক আসতে পারে, তার মধ্যে কোয়ালিফাইড লিডের পার্সেন্টেজ কত হওয়া উচিত এটা প্রথম দিনই ডিফাইন থাকবে। তোমার কাজ হচ্ছে ফাউন্ডার হিসেবে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে ওটাকে চেক করা। ব্যাস, ওটা যদি পারফেক্ট আসছে মানে তারপরের স্টেপগুলো পারফেক্ট আসবে। অ্যাডমিশন কিন্তু দেখো লাস্ট স্টেজ, হ্যাঁ। সব কটা স্টেজ তুমি যদি কমপ্লিট করতে পারো অ্যাডমিশন ইউই হবে। তোমাকে অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে না, তোমাকে স্টেজগুলো কমপ্লিট করতে হবে। মোটামুটি কি কি কেপিআই নিয়ে কাজ করে? একটা হচ্ছে তোমার ধরো, এটা খুব আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। এটা ইনফ্যাক্ট অনেক সময় বুস্টিং করলে হয়, মানে তুমি লোক দেখছে কিন্তু তোমার টার্গেট অডিয়েন্সই তারা নয়। হ্যাঁ, মানে ভুলভাল লোক ধরো দেখছে। তুমি একটা কথা বলছো ধরো খুব হাই এন্ড কোনো একটা ইংলিশ স্পিকিং লিটারেচার নিয়ে, আর তোমার কাছে লিড আসছে ধরো দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের বাংলা মিডিয়ামে, যেখানে 90% বাচ্চা পড়ে, কোনো লাভ নেই। তো এই কি তোমাদের এই বিজনেসের ক্ষেত্রে কেপিআই কি কি আছে? দেখো, প্রথম কেপিআই হচ্ছে অবশ্যই লিড এবং কস্ট পার লিড। এবার কস্ট পার লিড ডেফিনেটলি, মানে এক্সেপশনটা কোথায়, মানে আমার সাথে বাদবাকি সবাই চেক করে কস্ট পার লিড কত আসছে, আর আমি চেক করি কস্ট পার কোয়ালিফাইড লিড কত আসছে। কোয়ালিফাইড লিড মানে ধরো তোমার কাছে 100টা লিড এসেছে, সেই তার মধ্যে থেকে কতগুলো কোয়ালিফাইড, মানে আমার বিজনেসের জন্য কতগুলো কোয়ালিফাইড, এটা হচ্ছে ফার্স্ট মার্কেটিং চেক করে এটাই। তারপরে যায় হচ্ছে সেলসে প্রথম হচ্ছে একটা টেলিকলার হতে পারে, সে কল করলো, ফলো আপ বা কল, তারপরে হচ্ছে কাউন্সিলিং স্টেজ। কাউন্সিলিং স্টেজ থেকে বেরোয় হচ্ছে কতগুলো, মানে ওই যে কোয়ালিফাইড লিড সেখান থেকেও একটা পার্সেন্টেজ আছে কানেক্টেডে বেরোয়, মানে সেই লোকটাকে আমি কানেক্ট করতে পেরেছি, মানে বাট কানেক্টেড হচ্ছে। তারপরে একটা পার্সেন্টেজ আছে কত লোক এই কানেক্টেডের পরে ইন্টারেস্টেড। তারপরের একটা স্টেজ আছে যেখানে হচ্ছে ভিজিটের একটা পার্সেন্টেজ হচ্ছে অ্যাডমিশন। এতগুলো স্টেজ দিয়ে যাবে। আর তুমি একটা জিনিস মাথায় রাখবে, তোমার স্কুলে বা কলেজে বা ইনস্টিটিউটে ভিজিট হচ্ছে মানে তার 60 to 70%, অ্যাভাব 60 to 70% তোমার অ্যাডমিশন হবেই 100% হবে। আচ্ছা, মেন টাফেস্ট জায়গাটা হচ্ছে ভিজিট করানো। আচ্ছা, ভিজিট অবধি নিয়ে আসা সবচেয়ে কঠিন। আর এখানেই অ্যাকচুয়ালি ফেলিয়ারটা হয়, যে এই যে জার্নিটা, ধরো তুমি আজকে ফর্ম ফিল আপ করলে, মানে ইনকোয়ারি জেনারেট করলে, তো দুভাবে ইনকোয়ারি জেনারেট করতে পারো। তোমার রিকোয়ারমেন্ট আছে, তুমি গুগলে গেলে সার্চ করলে বেস্ট কলেজ ইন কলকাতা, তোমার কাছে 4-5টা মানে কলেজের গুগলের ফার্স্ট পেজে আসলো, সেখান থেকে কাউকে একটা তুমি ক্লিক করে 4-5 জনকে ফর্ম ফিল আপ করে দিলে, ইনকোয়ারি জেনারেট করে দিলে।
এবার একটা কাউন্সিলর তোমাকে কল করলো 3 দিন বাদে, ততদিনে বাদ বাকি লোক তোমাকে ফোন করে ফেলেছে, ঠিক আছে? এটা মানে এই দিস ইজ দ্য ফেলিয়ার স্টেজ হলো। এবার ধরো কেউ 24 ঘন্টার মধ্যে ফোনও করলো, আমি ধরে নিলাম, সেই লোক, যে লোকটা ফোন করছে তাকে মার্কেটিং টিম প্রত্যেক দিন মিনিমাম 30টা ইনকোয়ারি দিচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর দিন আরো 30টা দিচ্ছে, তার মানে একটা লুপে পড়ে গেল। তো যে লোকটা প্রথম দিন বলেছিল আজকে না আমি একটু ব্যস্ত আছি, তুমি আমাকে 3 দিন বাদে কল করো, সে তো ভুলে গেছে 3 দিন বাদে কল করতে। আর যদি মনে করেও করে থাকে, আবার সে বললো না তোমার না আমার আজকেও হয়নি, তুমি 2 দিন বাদে কল করো, তুমি এটাকে ট্র্যাক করবে কি করে? তোমাকে ওই লোকটাকে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে থ্রু অটোমেশন তোমাকে লিডটাকে নার্চার করতে হবে। এটা একটা হিউম্যান তো পসিবল না, তো তার জন্য টেকনোলজি আছে, সেটাকে ইউজ করো। তো তার মানে একটা লোক ফ্রম দ্য বিগিনিং, মানে লিড স্টেজ থেকে অ্যাডমিশন স্টেজ অবধি মোটামুটি আমি দেখেছি 30 থেকে 45 দিনের একটা সাইকেল হয়। বাবা, এতদিনের একটা সাইকেল হয়। এই পুরো যে জার্নিটা আমি বললাম, এটা 30 থেকে 45 দিনের একটা জার্নি। এই জার্নিতে তোমাকে এমন একটা প্রসেস করতে হবে যে লোকটা প্রত্যেক দিন বা প্রত্যেক 3 দিনে তোমাকে মনে রাখে। সিম্পল ফান্ডা, তোমাকে মনে মানে এমন একটা প্রসেস করো যেখানে ও তোমাকে মনে রাখবে। তার জন্য কি লোকটাকে কি তুমি প্রত্যেক 3 দিনে কল করবে, তাহলে তো ফেড আপ হয়ে যাবে। তাকে হোয়াটসঅ্যাপ করতে থাকো কন্টিনিউয়াস। তার জন্য অটোমেশন সিস্টেম তৈরি করে দাও, অটোমেশনে জিনিসটা চলবে। ধরো আমি তোমাকে অটোমেশনের আর একটা প্রসেস বলে দিচ্ছি। ধরো লিডের স্টেজটা হচ্ছে মানে লিডটা এসেছে, তার মানে এটা একটা নিউ, এবার তার ফোনটা ধরলো না কেউ, তার মানে লিডটা চলে যাবে যে মানে নট কানেক্টিং স্টেজে চলে গেল লিডটাকে। তো সেলসের লোক সিআরএম এর মধ্যে ঢুকে ওটাকে নট কানেক্টিং স্টেজে ফেলে দিল। তো নট কানেক্টিং স্টেজে যখনই ফেলে দিল, তার যে অটোমেশনটা, তার কাছে যে মেসেজিং যাবে, আর যে লোকটা বলেছে কালকে ভিজিট করব, তার কাছে কি সেম মেসেজিং যাওয়া উচিত? না না না। তো সেটাই হচ্ছে অটোমেশন। প্রত্যেকটা লিডের স্টেজ ডিফাইন করবে সেলস, অ্যান্ড তার উপর ডিপেন্ড করে তার কাছে হোয়াটসঅ্যাপ যাওয়া শুরু করবে। যে লোকটা ভিজিট করবে বলেছে তাকে তুমি কি পাঠাবে? টেস্টিমোনিয়াল পাঠাবে, কারণ তার মোটামুটি 80% হি অর শি ইজ এগ্রি, রাইট? তাহলে তাকে আর একটু এগ্রি করাতে গেলে কি কি কম্পোনেন্ট তোমাকে সেখানে জুড়তে হবে সেটা তোমাকে ভাবতে হবে। সেই কম্পোনেন্টটা হচ্ছে টেস্টিমোনিয়াল, সেই কম্পোনেন্টটা হচ্ছে প্রিন্সিপালের ভিশন। এই জিনিস মানে তুমি পুরো জার্নিটাকে ম্যাপিং যদি না করতে পারো, তাহলে তোমার অ্যাডমিশনটা হবে না, তোমার লিডটা আসবে। আর এখানেই হচ্ছে মেন ফেলিয়ারটা। এনরোল ম্যাক্স ফানেল বলে তোমাদের কোনো টেকনোলজি আছে, সেটা কি বস্তু? এনরোল ম্যাক্স ফানেল হচ্ছে তোমার এই যে জার্নিটাকে, যে আমি এই যে তোমাকে বললাম যে আমার যে ফেলিয়ারটা, সেই ফেলিয়ারটাকে আমি ওভারকাম করেছিলাম, এতগুলো লিডকে আমি অ্যানালিসিস করেছিলাম, এত টাকা ক্লায়েন্ট ইনভেস্ট করেছে, তারপরে যে সিস্টেমটা আমি বানিয়েছি, সেই সিস্টেমটার আমি নাম দিয়েছি এনরোল ম্যাক্স ফানেল। এই সিস্টেমটা যখনই আমরা কোনো কাজ শুরু করি কোনো অর্গানাইজেশনের সাথে, প্রথম কাজ হয় যে স্ট্র্যাটেজি বানানো, পজিশনিং, যে কি পজিশনিং হবে, ন্যারেটিভ কি সেট হবে, তারপরে স্টুডেন্টের জার্নি কোথা থেকে স্টার্ট হবে, কোথায় এন্ড হবে। তো এই জিনিসটা যখন আমি ম্যাপিং করেছিলাম, তো আমার কাছে প্রোপ্রাইটারশিপের একটা কি বলবো, মানে একটা পুরো জার্নিটাকে আমি যেটা নাম দিচ্ছি এনরোল ম্যাক্স ফানেল, এটাকে আমি কন্টিনিউয়াস অ্যাপ্লাই করেছি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করে। আমি দেখেছি যে এটা অ্যাডমিশন পার্সেন্টেজকে ইনক্রিজ করে, এবং সেটাই আমি এখন সব জায়গাতে অ্যাপ্লাই করি। আচ্ছা, পুরো টিমটাকে, মানে আমাকে হায়ার করা মানে তুমি একটা পুরো টিম হায়ার হচ্ছে, তারা প্রত্যেকটা স্টেজে একটা করে লোক বসে আছে পুরো প্রসেসটাকে চালানোর জন্য। স্কুলগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অনেক সময় দেখেছি যে ভালো টিচার রয়েছে, ভালো পরিবেশ রয়েছে, তাও লিড হয় না, কেন হয় না? দেখো, ভালো টিচার তুমি যদি বেঙ্গলের কথা বলো বা বিভিন্ন জায়গায় আমি যেটা ওয়াচ করেছি, ভালো টিচার, ভালো ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ভিজিবিলিটি, যেটা খুব দরকার আজকের ডেটে। মানে তোমার কাছে ভালো কিছু, মানে তুমি 4টে দেওয়ালের মধ্যে তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তোমার মার্কেট এক্সপোজার যদি না থাকে, তোমার যদি ভিজিবিলিটি না থাকে, তুমি যদি লোকের সাথে কমিউনিকেট না করো, তাহলে তোমাকে কিভাবে লোকে জানবে? তোমাকে তো জানাতে হবে যে আই এম দ্য বেস্ট, আই হ্যাভ আ ভ্যালু, মানে আমার এই ভ্যালুগুলো আছে, রাইট? তো সেগুলো জানানোর জন্য তো তোমাকে মার্কেটিং করতে হবে।
আর তুমি যদি এটা না করতে পারো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, খান স্যার। আরে বাবা, হ্যাঁ, হ্যাঁ আমরা সবাই ফ্যান। হ্যাঁ, তো খান স্যার কি করেছে, মানে এক্সেপশনাল কি করেছে, তুমি যদি ভালো করে ওনার জার্নিটা দেখো, এক্সেপশনাল তো উনি কিছু করেনি। উনি জাস্ট কমিউনিকেশন সেট আপ করেছে উইথ দ্য স্টুডেন্ট, উইথ দ্য প্যারেন্ট। এর বাইরে কি কিছু করেছে? ফান্ডামেন্টালি কিছু তো করেনি। না না উনি তো এটা বলেনি আমার কাছে এসে পড়ো, না। এটাও বলেনি। হয়রাস ওনার ফিস খুব কম। হুম তাহলে এত উনি পপুলার হয়ে গেল কেন? উনি একটা কমিউনিকেশন সেট করেছে, আর সেই কমিউনিকেশনটার আর তার সাথে ভিজিবিলিটিটা ইনক্রিজ করেছে ইউটিউবে। এর বাইরে ফান্ডামেন্টালি মার্কেটিংয়ে কি আছে? আর কিচ্ছু নেই। তুমি দেখো, তো যে ইনস্টিটিউট এটা করতে বুঝেছে যে আমি এটা করলে হবে, সেই ইনস্টিটিউট গড়গড় করে এগোচ্ছে, বা যে কলেজ গড়গড় করে এগোচ্ছে। কিন্তু এটা করার জন্যে তোমাকে মাইন্ডসেট দরকার। এই মাইন্ডসেটটা না থাকলে করাটা কিন্তু খুব মুশকিলের। মাইন্ডসেট বলতে কি বলতে চাইছো? মানে অনেকে কি এখনো খুব অনীহা দ্বিধা ইত্যাদি আছে যে মার্কেটিং হ্যাঁ, না মানে অনীহা তিদা না, মানে মানে আমাকে অনেকে এরকম ভাবে বলেছে কি যে বলেছে? যে আমি তো ভালো, আমার কাছে লোক চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে Okay. ব্যাপারটা এরকম ভাবে হয় না আজকে। মানে একটা সময় ছিল হয়তো হতো, হ্যাঁ লোকে তোমাকে খুঁজে নিত, হ্যাঁ, কিন্তু আজকের ডেটে লোকে তোমাকে খুঁজে নেবে না, তোমাকে তার কাছে যেতে হবে, পৌঁছতে হবে। পৌঁছাতে হবে। রাইট। তুমি যদি না পৌঁছাও তাহলে তোমাকে লোকটা খুঁজে, কারণ মার্কেটটা তো ক্লাটার্ড হয়ে গেছে। কে ভালো কে খারাপ মানে তুমি বুঝবে কি করে? তো তোমাকে আমি যে ভালো সেটা তো প্রমাণ করতে হবে। আজকের ডেটে যে ইউটিউব আসার পর, মানে এই যে জিও আসার পর মার্কেটটা এতটাই ক্লাটার্ড হয়ে রয়েছে, কে ভালো আর কে খারাপ তোমাকে বোঝার জন্য তোমাকে রিসার্চটা করতে হবে। এবার সেই রিসার্চ এর মধ্যে তুমি যদি পার্টিসিপেট না করো, বা তোমার অর্গানাইজেশন যদি পার্টিসিপেট না করে, তাহলে তো প্রথমেই তুমি ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে, লোকে তোমাকে খুঁজেই পাচ্ছে না। আর সেকেন্ড আর একটা সাবজেক্ট আমি কলেজগুলোতে দেখেছি, মানে মেন স্ট্রিম কলেজ, মানে কলকাতার কলেজগুলো না, সাবারবের যে কলেজগুলো আছে, তারা না অনেকটা এজেন্ট স্পেসিফিক। আর সেটা ওদের ক্ষেত্রে মানে এখন তারা বুঝতে পারছে, ইন ফিউচার আরও বুঝবে। মানে ধরো মেদিনীপুরের একটা এজেন্ট আছে, তাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তুমি আমাকে এতগুলো স্টুডেন্ট দিলে, পার স্টুডেন্টে তুমি এত টাকা পাবে। সেই স্টুডেন্টগুলো তো তার কথার উপর ভরসা করে এই কলেজে ভর্তি হচ্ছে। ইটস কোয়াইট গুড, কোনো প্রবলেম নেই। আজকের ডেটে কিন্তু এই প্রবলেমটা হবে, ইন ফিউচার আরও হবে, কারণ সেই লোকগুলো কিন্তু ওই এজেন্টের কথার পরেও রিসার্চ করবে। মানে এজেন্ট যেটা বলতো, দিস ইজ কল্ড রেকমেন্ডেশন, মানে এজেন্ট রেকমেন্ড করছে। ঠিক। আর তার সাথে আজকের ডেটে যেটা জুড়ে গেছে সেটা হচ্ছে রিসার্চ। তো সে রেকমেন্ড করছে, তারপরে বাড়িতে গিয়ে রিসার্চ করে যদি না পায়, তো আর এই মানে এখন আমি দেখতে পাচ্ছি, মানে আগে যেরকম কলেজগুলো ভাবতো যে ঠিক আছে এজেন্ট 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 করতো, আজকের ডেটে ব্যাপারটা এরকম হয়েছে, না আমাকে মার্কেটিংটা একটু করতে হবে, কারণ ওখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো প্রবলেমটা কেন তৈরি হচ্ছে তার যদি তুমি ডিপ অ্যানালিসিস করো, দেখবে এজেন্ট কিন্তু এজেন্টের মতোই কাজ করছে, সে কিন্তু এরকম না সে কাজ বাজ ছেড়ে দিয়েছে। প্রবলেমটা হচ্ছে স্টুডেন্ট রিসার্চ করা স্টার্ট করে দিয়েছে, ঠিক ঠিক। ওখানেই হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমটা দাঁড়িয়ে আছে। মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সিট, প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সিট ভর্তি হয় না। না, মানে এটা খুব ভালো পয়েন্ট যে আগে জাস্ট ওই রেকমেন্ডেশন শুনে হয়তো বাকি প্রসেসটা হতো। সত্যি তো এখন আমিও কোনো কিছু করতে গেলে, আমরা কোনো রেস্টুরেন্টে যেতে গেলে এখন আগে গুগল করে রেটিং দেখে সমস্ত কিছু দেখে কি আছে না আছে দেখে তবে যাই। সেখানে এত বড় একটা ডিসিশনের ক্ষেত্রে মানুষ তো রিসার্চ করবেই। আর এডুকেশন ডিসিশনটা কিন্তু খুব বিগার ডিসিশন, মানে ইনভেস্টমেন্টটা কিন্তু খুব ছোটখাটো না। তো বিগার ডিসিশনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা দেখো, আমার যেটা সবচেয়ে বড় মনে হয়, যখন মানে বাবা মা বা স্টুডেন্ট যখন এটা এই ডিসিশনটা নেয় না, ইনভেস্টমেন্টটা যতটা না টাকার, তার চেয়ে অনেক বেশি তাদের ভবিষ্যতের টাইম টাইম। একদম। তো ওটা চলে গেলে তো তো কিছু করা যাবে না, না তো মানে আর সেইখানেই অ্যাকচুয়ালি ল্যাকিংটা আমি দেখেছি। ও তাই? মানে অ্যাকচুয়াল ল্যাকিংটা তুমি যদি বলো, তুমি যদি এখনো তুমি তোমার ফোনটা ওপেন করে বা ল্যাপটপটা ওপেন করে তুমি চ্যাট জিপিটিতে যাও, দেখবে তুমি যখন এটার উপর রিসার্চ করবে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল যেটা মানে যেভাবে বাদবাকি ইন্ডাস্ট্রিগুলো ভিজিবিলিটি পাচ্ছে, এডুকেশন ইন্ডাস্ট্রি সেভাবে কিন্তু ভিজিবিলিটি নেই। এটা আমি দেখেছি। মানে তুমি আজকের ডেটে রেস্টুরেন্ট খুঁজতে যাও বা বাদবাকি যে কোনো ইন্ডাস্ট্রির কথা বলো,
তুমি যেভাবে ভিজিবিলিটি পাবে ইন্টারনেটে, এডুকেশনে নেই। না না, নেই নেই নেই। তো এটা কিন্তু এটাও একটা ওয়ান অফ দ্য রিজন মানে আমার এডুকেশনে আসার। তো এডুকেশনে ঢোকার কারণটাই হচ্ছে সেই সময় অনেক প্রিন্সিপালের সাথে আমি বসেছিলাম, সেখান থেকে অনেক ডেটা পেয়েছিলাম, অনেক প্রসেস পেয়েছিলাম, কারণ তারাই তো অ্যাকচুয়ালি ইভলভ করছে। তারাই আমাকে বলেছিল যে তুমি একবার রিসার্চ করে দেখবে, তুমি এডুকেশন মার্কেট কিন্তু ইভলভ হচ্ছে না। সেটাও একটা ওয়ান অফ দ্য রিজন আমার এডুকেশনে আসার। তার মানে এইটা আমাদের দর্শকদের মধ্যে যারা অন্টারপ্রেনার আছে তাদের জন্য এই জায়গাটা এখনো ফাঁকা আছে, কেউ কেউ ভাবলে ভাবতে পারেন। তুমি কতটা ডিফারেন্ট বাকিদের থেকে, বা কেন ডিফারেন্ট? মানে ধরো আমি আজকে ধরো খুঁজলাম তোমার মতো আরো দুজন পেলাম, তার জায়গায় তোমাকে চুজ করব কেন? দেখো তুমি যদি, হ্যাঁ, ইউএসপিটা কোথায়? ইউএসপিটা হচ্ছে স্ট্র্যাটেজি। মানে কি হয়, একটু সিক্রেট সস বলো। হ্যাঁ ওটাই তোমাকে বলি। স্ট্র্যাটেজি মানে মার্কেটিং, মানে তুমি জানো তো এমবিএ তে মার্কেটিং পড়ানো হয়। হ্যাঁ, তাহলে তো একটা ডিজিটাল, আমি সোকল ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোম্পানির কথা বলছি, সেখানে যে লোকটা কাজ করছে সে কোনো একটা জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাডস জেনে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে চাকরি করছে। তো মানে অ্যাড চালানো কি খুব বড় কাজ? ডেফিনেটলি না, যে কেউ করতে পারে। যে কেউ করতে পারে। তাহলে মার্কেটিংটা তো জানতে হবে। মানে ধরো আমি আজ রেসপন্সিবিলিটি নিলাম এই কলেজটার, মার্কেটিং করব, তো প্রথম কাজ কি? সেই অর্গানাইজেশনটার পজিশন ডিফাইন করা। মানে ধরো সেই অর্গানাইজেশনটা 1 লাখ টাকা নিচ্ছে প্রত্যেক বছরে স্টুডেন্টের থেকে, তার মানে 1 লাখ টাকা তো আরো কয়েকজনও নিচ্ছে, আরো কয়েকটা কলেজও নিচ্ছে। তো এবার সেখান থেকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব নিজেকে, সেটাকে তোমাকে আগে বুঝতে হবে। তার জন্য তোমাকে ওই মানে অর্গানাইজেশনের ফাউন্ডারের সাথে বসতে হবে। মানে আমি তোমাকে একটা পজিশনের একটা এক্সাম্পল দিচ্ছি, প্রিমিয়াম বাট অ্যাফোর্ডেবল। প্রিমিয়াম বাট অ্যাফোর্ডেবল, এটা তো পজিশন হতে পারে। এটাই সবচেয়ে ভায়াবল পজিশন রাদার। তো তুমি এই পজিশনটাকে হোল্ড করতে পারো। আবার অনেক কলেজ আছে বা স্কুল আছে যারা বলে ফেসিলিটি, আমি ফেসিলিটি দিচ্ছি। আমার একটাই কোশ্চেন এদের জন্য, যে আমি মানে বাবা মা তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা বা 1 লাখ টাকা করে ফিস দিচ্ছে, কেন দিচ্ছে? এই ফেসিলিটি, ভালো টিচিং স্টাফ, এগুলো পাওয়ার জন্যই তো। তাহলে তুমি এটাকে কি ইউএসপি বলতে পারো? না না না, দিতেই হবে, মানে ক্রাইটেরিয়া, প্রাইমারি ক্রাইটেরিয়া। তাহলে ইউএসপি কি? মেজরিটি জায়গায় আমি দেখেছি ইউএসপি সেট করতে পারে না, আর বেঙ্গলে তো না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাঙ্গালুরুর একটা স্কুল আছে, সেই স্কুলে মানে আমি স্ট্র্যাটেজিকের কাজ করি। তার যে এডুকেশন সিস্টেমটা তৈরি হয়েছে নিউরো সায়েন্স বেসড। নিউরো সায়েন্স বেসড, আচ্ছা। তো এটা ওদের ইউএসপি, ওদের যে নিউরো সায়েন্স বেসড মানে বুঝতে পারলাম, ওদের পুরো সিস্টেমটা মানে কারিকুলামটা এইভাবে তৈরি করা, মানে পুরোটা সায়েন্সের ওপর বেসড করে, মানে একটা বাচ্চা কিভাবে বড় হবে পুরো সিস্টেমটা বানানো। তো ওর ইউএসপিটাই এটা, ওর যে মার্কেটিংটা চলছে তার ন্যারেটিভটাই এটা। এটা যখন আমি ওর সাথে প্রথম বসেছিলাম তখন প্রথম প্রশ্নটা আমি ওনাকে করেছিলাম যে ইউএসপিটা কি। আমাকে তো উত্তরটা দিতে পারেনি। তো এবার আমার কাজ তো ইউএসপি সেট করা, আমার কাজ ন্যারেটিভ সেট করা, আমার কাজ সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালানো, সেটা পরে সোশ্যাল মিডিয়া, গুগল, এগুলো সব ডিস্ট্রিবিউশন চ্যানেল। রাইট রাইট। আগে হোর্ডিং হতো, তো এখন সেটা সোশ্যাল মিডিয়াতে গেছে, বাট এটা তো ডিস্ট্রিবিউশন চ্যানেল। তুমি দেখাবে এটা কি? যে অ্যাডমিশন সেশন এসেছে, সবাই জানে অ্যাডমিশন সেশন এসে গেছে, সেটার জন্য বড় বড় পোস্টার লাগে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করার কোনো মানে আছে? না না, তোমাকে তো বুঝতে হবে যে আমি কি দেখাবো। আমি আর একটা তোমাকে স্ট্র্যাটেজির কথা বলছি। আমাদের সময়ে বাবা মা কিভাবে ডিসিশন নিত, যে আঁকার স্কুলে পাঠিয়ে দাও, সুইমিং এ পাঠিয়ে দাও, কে ডিসিশন নিত? বাবা মা ডিসিশন নিত, রাইট? সেটার কোনো বেস ছিল কি? না তাদের ইচ্ছার ওপর ছিল, তাদের ইচ্ছার মতো, আর সবাই শিখছে তুইও শেখ, সবাই শিখছে তুইও শেখ। আজকের ডেটে তুমি সাইকিয়াট্রিস্টের সাথে যদি বসো, ঠিক আছে, সে কিন্তু অনেক কিছু তোমাকে বলতে পারে। হ্যাঁ, বাচ্চার ন্যাচারাল কোন দিকে ট্যালেন্ট আছে। করেছিলাম মাউন্ট লিটেরা, ঠিক আছে, পুনে। তো সেখানে আমি বলেছিলাম একটা কাজ করি, একটা ওয়ার্কশপ করি। তো আমার কাজ ছিল ভিজিট বাড়ানো স্কুলের, রাইট? তো ভিজিট বাড়ানোর জন্য আমি একটা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করি যে আপনাকে আসতে হবে মাসে একবার, আর আমার এত স্টুডেন্ট আছে, আর আমার টার্গেটটা ছিল, মানে আমার লজিকটা ছিল যে একটা এরিয়াতে
প্রত্যেক বছর তো স্টুডেন্ট নতুন নতুন তৈরি হয় না, মানে 10% to 15% নতুন বাচ্চা তৈরি হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার জন্য। কিন্তু যদি আমাকে আমার বিজনেসের কার্ভটা যে কার্ভ এরকম তুলতে হয়, তাহলে অন্য স্কুলের স্টুডেন্ট আমার কাছে যদি আসে, মানে অন্য মার্কেট শেয়ার যদি আমি খেয়ে নিতে পারি, তাহলে আমার যে কার্ভ হবে। এটা আমার মানে ফান্ডামেন্টাল মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। তো এটা করার জন্য আমি কি করলাম, যে একটা ওয়ার্কশপ করলাম, আর করে বললাম এই ওয়ার্কশপটা সবার জন্য, আচ্ছা, ওপেন টু অল। ওপেন টু অল, যত বাচ্চা আছে। সেটার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলাম, যারা ওয়ার্কশপ চলছে, যেখানে সাইকিয়াট্রিস্ট আসবে, এসে তোমার বাচ্চার অ্যানালিসিস করবে, করে বলবে যে কোথায় কি স্ট্রিমে যাওয়া উচিত। ভালো কথা। ফ্যান্টাস্টিক অ্যাকচুয়ালি। তো এবার তাতে কি হলো, লোকে আসলো, এসে এইবার তাহলে আমি কি পেলাম, নাম, ইমেল, ফোন নাম্বারটা পেয়ে গেলাম। সে এসে প্রথমে তো সোশ্যাল মিডিয়ায় রেজিস্টার করেছিল, তারপর এনরোল করলো, টেলিকলার কল করে ভ্যালিড আসলো, লোকজন আসলো। তো আমার কাছে প্রথমে তো একটা ডেটাবেস পেয়ে গেছিলাম, আজকের ডেটে ডেটা ইজ ইকুয়াল টু গোল্ড, তাই তো পেয়ে গেলাম। তারপরে কি অপরচুনিটি থাকলো, কাউন্সিলর ঘুরে ঘুরে প্রত্যেকটা বাচ্চা প্যারেন্টকে দেখাতে বললো আমার ফেসিলিটিটা। সেকেন্ড, প্রিন্সিপালের একটা ভয়েস পেলাম, সেখানে আমি দেখলাম সাডেনলি তারপরে যখন কাউন্সিলর কল করছে তাদেরকে, তখন তারা বুঝতে পারছে যে হ্যাঁ তাই তো, মানে চিনতে পারছে। তার আগে তো অব্দি ফোন করলে কালকে ফোন করুন না, যে না, তখন ইন্টারাকশনটা বেড়ে গেল। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আর আমার কাজটা হচ্ছে স্ট্র্যাটেজি বানানো, আর আমার টিমের কাজটা হচ্ছে এক্সিকিউশন করা। তো এই এরকম অনেক স্ট্র্যাটেজি বানিয়েছি আমি, যে স্ট্র্যাটেজিগুলো আমার কাজ করেছে। তো এরকম এটা মাউন্টেডের জন্য বললাম। তো তোমার নিউরো সায়েন্স বেসড, আমি তোমাকে একটা ব্যাঙ্গালুরু একটা স্কুলের কথা বললাম। তো তোমাকে এক্সেপশনাল কিছু একটা করতে হবে। আর এটা কে ভাবে, ফাউন্ডার তো সারাদিন তার কাজ তো এটা না। তো একটা ডিজিটাল, এবার তোমার প্রশ্নটা ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর তোমার মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো দিস ইজ দ্য ডিফারেন্স। সে এক্সিকিউশন নিয়ে সবসময় ভাবে, সেভাবে 4টে রিল পোস্ট করবো, সেভাবে একটা অ্যাড করব। আমি তো এইভাবে ভাবি না, আমার কাজটা স্ট্র্যাটেজি বানানো। আমি যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি বানাতে পারি, আর আমার প্ল্যানটা 1 বছরের মিনিমাম হয়, যে পুরো 1 বছরে আমি একটা রোড ম্যাপ তৈরি করব, আমি এইভাবে স্কুলটাকে বা কলেজটাকে বা ইনস্টিটিউটটাকে হাতে নিয়েছি, তার লাস্ট 1 বছরের ডেটা আমার কাছে থাকবে, সেটা আমি অ্যানালিসিস করব, করে পুরো প্ল্যানিংটা তৈরি করব। নেক্সট 1 বছর ওটা আমার কাছে থাকবে, তুমি এইখানে ছিলে, আমি তোমাকে এখানে পৌঁছাবো। এটাই আমার রেসপন্সিবিলিটি। এবং তার সেটা করার জন্যে আমি যেটা তোমার কাছ থেকে দরকার, সেটা হচ্ছে তোমার সেলস টিমকে আমার দরকার, এবং সেও আমার আন্ডারে থাকবে, মানে পেরলে তোমারই থাকবে, কিন্তু সে যখন মুভমেন্ট করবে, সে আমার আন্ডারে থেকে মুভমেন্ট করবে। তার জন্য আমি একটা টিম বসিয়ে রেখেছি, তাদেরকে মনিটর করার জন্য। আচ্ছা, মানে তুমি যে সন্ধ্যে 6টার সময় বেরোচ্ছ, ঠিক আছে, তোমাকে আজকে তুমি কটা লোককে কল করলে, তার রেসপন্স কি, প্রত্যেকটা আমাকে দিয়ে যেতে হবে। আর সেই রিপোর্টটা ফাউন্ডারের কাছে যেমন যাবে, আমার কাছেও আসে, প্রত্যেকটা ক্লায়েন্টের। আমার সিস্টেমটাই এরকমভাবে সেট আপ করা, মানে একটা ক্লিকে আমি দেখতে পারবো যে কি হচ্ছে। এবার মানে এবার ধরো সেলস টিমকে আমি নিলাম না, আমি ধরো এক্সাম্পল দিচ্ছি, সেলস টিম সন্ধ্যে 7টার সময় কটা কল করেছে তুমি জানতেও পারলে না, ফাউন্ডারের কি বসে এটা কাজ করা? সেটা তো না। তাহলে আমি যখন মার্কেটিংয়ের রেসপন্সিবিলিটি নিয়েছি, তাহলে তো আমাকে এই পার্টটা দেখতেই হবে। মানে আমি নিজেকে একটা ব্রিজের মতো করে রেখেছি মার্কেটিং আর সেলসের মাঝখানে, যে ওই ব্লেম গেমটা চলবে না। আমার কাছে লিড আসলো আর সেলস বলছে যে স্যার লিড নেই তাই করতে পারিনি, আর মার্কেটিং বলছে আমি লিড দিয়ে দিয়েছি, তারপর মাঝখানে ফাউন্ডার বসে বলছে এবছর তো এত টাকা খরচা হয়ে গেল, অ্যাডমিশন হলো না। এই ব্লেম গেমটা তো চলবে না। ব্লেম গেমটাকে ঠিক করার জন্য আই এম দ্য পারসন। প্রচুর মানে এডুকেশনাল ইনস্টিটিউট আছে যারা শুধু ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভর করে না, সবারই একটা করে ওয়েবসাইট আছে যেখান থেকে সমস্ত তথ্য তো মানুষ পেয়ে যেতে পারে। তো তো স্কুলগুলো কি ওয়েবসাইটগুলোকে ইউজ করে না প্রপারলি? আচ্ছা, তুমি আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলি, যে ওয়েবসাইটের পারপাসটা কি। একটা হচ্ছে আইডেন্টিটি, মানে আমাদের যেমন আধার কার্ড আছে, আধার কার্ডকে আইডেন্টিটি, তাই তো ওয়েবসাইটটা একটা আইডেন্টিটি। এটার আর একটা পারপাস আছে, এটা হচ্ছে ইনকোয়ারি জেনারেশনের একটা ইঞ্জিন। কিন্তু মানে একটা ওয়েবসাইট লোকে দেখবে, সেখান থেকে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলোকে পাবে, আর তারপরে ইনকোয়ারি জেনারেট করতে আমরা এটাকে তো আমি এটা ইঞ্জিন বলতে পারি।
তো তুমি যদি ওয়েবসাইটগুলোকে এডুকেশন সেক্টরে যেসব কলেজ বা এগুলো আছে ওয়েবসাইটগুলোকে তুমি দেখো, তুমি ওটা ওয়েবসাইট হিসেবে ঠিক আছে, বাট তুমি যেটা জানতে চাও সেই ইনফরমেশনটা নেই তোমার। মানে আমি আমার মধ্যে যে প্রশ্নগুলো আছে যেটা আমি কাউন্সিলরকে করতে চাই, সেই প্রশ্নগুলো তো থাকা উচিত, সেই উত্তরগুলো থাকা উচিত। মানে সো কল্ড মানে ওয়েবসাইটের মানে হচ্ছে 95% ইনফরমেশন তোমার ওয়েবসাইটে থাকবে, 5% তুমি শুধু রেখে দেবে হাইড করে, যার জন্য লোকে তোমাকে কলটা করবে। এটাই হচ্ছে ওয়েবসাইট বানানোর লজিক। 95% ইনফরমেশন তোমাকে ওয়েবসাইটে ওপেন করে রাখতে হবে, আর 5% কেন হাইড করবে? তার কারণটাই হচ্ছে নাহলে তোমার কাছে কলটা তো আসবে না। সবই যদি ইনফরমেশন পেয়ে যায় তাহলে কেন কলটা করবে, রাইট? তো এবার আর একটা তোমার প্রিভিয়াস প্রশ্নগুলোর মধ্যে একটা জায়গায় আমি বলেছিলাম পজিশনিং আমি বলেছিলাম যে তুমি এরমভাবে পজিশনিং করতে পারো প্রিমিয়াম আর অ্যাফোর্ডেবল, প্রিমিয়াম অ্যান্ড অ্যাফোর্ডেবল বলেছিলাম। তো তুমি মুখে বলছো প্রিমিয়াম, অথচ তোমার ওয়েবসাইটটা কি প্রিমিয়াম? আচ্ছা, তুমি ন্যারেটিভটা সেট করলে প্রিমিয়াম, কিন্তু তোমার ওয়েবসাইটটা তো প্রিমিয়াম না। তাহলে তোমার ওয়েবসাইটটা মোবাইলে খুলতে গেলে 2 মিনিট ওয়েট করতে হয়। হ্যাঁ, তোমার ওয়েবসাইটের ইনকোয়ারি ফর্মটাকে খুঁজতে গেলে আমাকে সারা ওয়েবসাইটে 50টা পেজ আছে, খুঁজে বার করতে হবে কোথায় ইনকোয়ারি ফর্মটা আছে। তোমার ওয়েবসাইটে আমি জানতে চাইছি যে প্রিন্সিপালটাকে, তার জন্য আলাদা একটা পেজ তৈরি করা আছে প্রিন্সিপাল ভয়েস বলে, হোম পেজে কেন নেই? একটা লোক কতটা টাইম একটা ওয়েবসাইটে দিতে পারে? খুব বেশি হলে মিনিটস, খুব বেশি হলে, তার বেশি তো নয়, ইভেন লেস দ্যান দ্যাট এখন। লেস দ্যান দ্যাট, রাইট? তো সেইখানে পুরো ইনফরমেশনটা কিউমুলেটিভ ওয়েতে থাকা উচিত। তোমার ওয়েবসাইটে কিউমুলেটিভ ওয়েতে নেই। দিস ইজ দ্য মেজর প্রবলেম। আর এটাকে আমার মনে হয় সবার ইউজ করা উচিত। মানে ওয়েবসাইটের কারণটাই হচ্ছে প্রপার ইনফরমেশন তুমি দাও, ভ্যালু দাও ওর মধ্যে। ও মানে দাও আর কি। হ্যাঁ, তুমি 95% ইনফরমেশন ওপেন করে রাখো, কেন ওপেন করবে না? মানে তোমার ভয়টা কিসের? প্রবলেমটা তো নেই কিছু। ওই যদি কেউ কপি করে নেয়, কি কপি করবে? তোমার মানে কপি করে, আজকে আমি তো তোমার সামনে অনেক কিছু রিভিল করছি, তো আমাকে কপি করতে পারবে? আমার এডুকেশন কি কপি করতে পারবে? আমার নলেজকে কি কপি করতে পারবে? এক্সিকিউট, আজকের ডেটে স্ট্র্যাটেজির কোনো দাম নেই, এক্সিকিউশন। স্ট্র্যাটেজি তো ছিল একটা সময়, স্ট্র্যাটেজি প্লাস এক্সিকিউশন দুটো একসাথে কাজ করতে হবে। তুমি ঘরে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে পারো, খাতা কলমে লিখতেও পারো, প্ল্যানিং না করলে তোমাকে তো এক্সিকিউট করতে হবে, তো এক্সিকিউশনটাও তো করতে হবে। কি কপি করবে? কিচ্ছু কপি করতে পারবে না। তুমি কি ভাবছো যে কলেজগুলো তার ফিসটাকে ওপেন করে রাখে না? তোমার কোন কলেজের কি ফিস তুমি যদি চাও জানতে পারবে না? হ্যাঁ, তাহলে ওপেন না রাখার সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, মানে বরং এটা খুব ভালো কথা, বরং ব্রাদার মানুষ আরো কমফোর্টেবলি দেখে নিতে পারবে। হ্যাঁ, ফিজটা এটা সবাই খোঁজে, ফি কত ভাই। তো সে যদি চায় সে তো জানতে পারবেই, তাহলে আলাদা করে হাইড করার দরকারটা কোথায়? মানে এই জিনিসগুলো খুব প্রবলেমেটিক জিনিস। আর আর মেজরলি যেটা আমি প্রবলেম দেখেছি সেটা হচ্ছে প্রিমিয়ামনেস। যে তুমি টিভি অ্যাড করছো, অনেক কিছু করছো, তোমার প্রিমিয়ামনেসটা তো থাকা উচিত। এটা একটা বড় ফ্যাক্টর। মানে ওই জাস্ট একটা ওয়েবসাইট হয়ে আছে, হ্যাঁ, ওটাকে আর ইউজ মানে ওটাকে পারপাস ড্রিভেন করা, সেটা আমি দেখতে পাই না। এটাকে পারপাস ড্রিভেন করা উচিত আমার মনে হয়। আর যারা যারা পারপাস ড্রিভেন করেছে তারা সাকসেস পেয়েছে। আমি তোমাকে অনেক ওয়েবসাইট এরকম দেখিয়ে দেবো। অনেক বেঙ্গলে আমি এতটা পাই না জিনিসগুলো, বেঙ্গলের বাইরে যখন আমি কাজ করি তখন তারা যে মুখে বলছে প্রিমিয়াম না, প্রত্যেকটা টাচ পয়েন্টে প্রিমিয়ামনেস তুমি ফিল করবে। প্রিমিয়ামনেস বলতে মানে ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ওয়েবসাইটটা দেখলে, ওয়েবসাইটটা থেকে দেখার সাথে সাথে তুমি ধরো কোনো একটা ইনফরমেশন বা ইনকোয়ারি করেছো, কিছু একটা তো বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমার কাছে হোয়াটসঅ্যাপ চলে আসবে। একটা প্রিমিয়াম ফিলিং যে তুমি আমার ওয়েবসাইট ভিজিট করেছো, সেটা ঠিক তার 2 দিন বাদে তোমার কাছে প্রিন্সিপালের ভয়েস চলে আসলো, প্রিন্সিপাল নোট বলে, সেখানে প্রিন্সিপাল কথা বলছে যে প্রিন্সিপালের যে স্কুলটা বা কলেজটা নিয়ে তার যে ভিশন, সেটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করা, সেটাকে এডিট করে সঙ্গে সঙ্গে পাঠানো। দিস ইজ কল্ড আ প্রিমিয়ামনেস। তুমি প্রত্যেকটা টাচ পয়েন্টকে তোমাকে কভার করতে হবে যাতে লোকটা বুঝতে পারে যে কেউ আমার জন্য ভাবছে।
ধরো এবার আমাকে একটা জিনিস বলো যে মনে করো আমার ওই ওয়েবসাইট দেখে বা অন্য বিভিন্ন পন্থায় আমার কাছে 100 খানার ওপর প্রথমে লিড এলো, হুম হ্যাঁ, এবার তারপর সেখান থেকে 95টা বেরিয়ে চলে গেল, হুম এটাকে কি বলে? এটাকে বলা হয় লিড লিকেজ। লিড লিকেজ। লিড লিকেজ। ওকে। তো লিড লিকেজটা মানে হচ্ছে এই লজিকটা হচ্ছে এটাই যে তোমার কাছে লিড আসলো কিন্তু দিনের শেষে অ্যাডমিশনটা হলো না। হ্যাঁ তো কেন হলো না, ফাউন্ডারের তো প্রথম কোশ্চেন এটাই হওয়া উচিত। হ্যাঁ তো প্রত্যেকটাই যে তোমাকে স্টেজগুলো বলছিলাম, হ্যাঁ। প্রত্যেকটা স্টেজের মধ্যে দিয়ে কিন্তু লিডগুলো যায়। তো তোমার কোন স্টেজে লিকেজটা হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। আর যার কাছে ওই ইনফরমেশনটা আছে হুম, যে এই স্টেজটার কত পার্সেন্টেজ থাকা উচিত, হুম, সেই পার্সেন্টেজটা মিট হচ্ছে না, হুম। দ্যাটস মিন ওই পার্টটাতে লিকেজটা আছে। এবার সেই পার্টে কোন লোকটা রেসপন্সিবল তোমাকে তার সাথে বসতে হবে। এবার তোমার কাছে যদি রোড ম্যাপটাই না থাকে তাহলে তুমি কি করে বুঝবে? আইডেন্টিফাই করতে পারবো না। আইডেন্টিফাই করতে পারবে না। তোমার 100টার মধ্যে ধরো 2টো অ্যাডমিশন হয়েছে, তুমি ভাবলে যে যে 2টো অ্যাডমিশন মাত্র, তাহলে বাদ বাকি 98টা লোক গেল কোথায়? প্রথম প্রশ্ন এটা। হুম, আর তারপরেও আর একটা বড় প্রশ্ন আছে, সে প্রশ্নটা তুমি করোনি, আমি তোমাকে অ্যান্সারটা দিচ্ছি। 100টা লোক ইনকোয়ারি করেছে, রাইট? হুম, তো এরকমও তো হতে পারে 200টা লোক তোমার ওয়েবসাইটটা দেখেছে, হুম, তার মধ্যে 100টা ইনকোয়ারি করেছে, এরকমও তো হতে পারে। হুম, হ্যাঁ, হুম, তাহলে যে আরো 100টা লোক তোমার ওয়েবসাইটটা দেখলো, তারা ফর্ম ফিল আপ করলো না কেন? হুম, তাই তো, লজিক তো তাই। মানে তুমি ফেসবুককে পয়সা দিয়েছো 100 টাকা, হুম, ফেসবুক বলেছে আমি 200টা লোককে তোমার দেখাবো, আমি একটা এক্সাম্পল, হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, 200টা লোককে তোমার অ্যাড দেখাবো। হুম, তুমি দিনের শেষে অ্যানালিটিক্স খুলে দেখলে 200টা লোকই আমার ওয়েবসাইটে এসেছে, হুম, তার মধ্যে 100টা ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে 100টা লোক, আরো 100টা লোক ফর্মটা ফিল আপ করলো না কেন? তারা তো ওয়েবসাইটে এসেছিল, হুম, ফর্মটা ফিল আপ করলো না কেন? কারণ তারা তাদের যে চাওয়া পাওয়া সেটাও তারা পায়নি, কিন্তু তারা তো স্টুডেন্ট বা প্যারেন্ট, হুম, তাই তো? হুম, তাহলে তারা তাদের যে ইচ্ছা, তারা কি চায় দেখতে, সেটা তুমি দেখাতেই পারোনি প্রথমে। তো টাইপ এ অ্যান্ড টাইপ বি দুটো ইউজার, টাইপ এরও রিকোয়ারমেন্ট আছে, টাইপ বিরও রিকোয়ারমেন্ট আছে। হুম, টাইপ এ ইজ এ সিরিয়াস ক্লায়েন্ট, টাইপ বি ইজ এ নন সিরিয়াস ক্লায়েন্ট। হুম, টাইপ এ আসলো, সে যেটা পাওয়ার দরকার সেটা পেলো না, ওয়েবসাইট থেকে বেরিয়ে গেল, ফর্মটা ফিল আপ করলো না। টাইপ বি, তার এত কিছু মাথা ব্যথা নেই, দে আর নট সিরিয়াস বাট দে আর ভ্যালিড, মানে তার স্টুডেন্ট, মানে তার বাড়িতে স্টুডেন্ট আছে বা কিছু, তার এত মাথা ব্যথা নেই, ভালো স্কুল হতে হবে, ভালো কলেজ হতে হবে, এরকম প্রিন্সিপাল হওয়া উচিত, এরকম হওয়া উচিত, এত রিকোয়ারমেন্ট নেই। সে আসলে ফর্মটা ফিল আপ করলে চলে যেত, তো দে আর নট সিরিয়াস। তো এবার তুমি তো ওই দে আর নট সিরিয়াস যে টাইপ বি, তা সেই ইনফরমেশনটা পেলে, তার নাম, ইমেল, ফোন নাম্বার করলে, আর পুরো তোমার এন্টায়ার কাউন্সিলিং টিম, এন্টায়ার সেলস টিম ওই 100টা লোকের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। হুম, আর যাদের পেছনে হাত ধুয়ে পড়ে থাকার দরকার, তারা তোমার ফর্মটাই ফিল আপ করেনি। তারা হচ্ছে সাইলেন্ট ইউজার, আর সাইলেন্ট ইউজারকে ট্র্যাক করা যায় না। হুম, তোমার ওয়েবসাইটে কজন এসেছে আর তার মধ্যে কটা সিরিয়াস ছিল, তুমি ট্র্যাকটা করবে কি করে? না, এ তো করা সম্ভব নয়। কিন্তু তোমাকে তোমাকে ইচ অ্যান্ড এভরি ডে ইউ হ্যাভ টু থিঙ্ক হুম, কি কি এমন জিনিস থাকলে আমার কাছে ফর্মটা ফিল আপ হবে, সেটা তোমার ভাবা উচিত। হুম, সেই জিনিসগুলো তুমি যদি রাখো, ফর্ম অনায়াসে ফিল আপ হবে। সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ইনকোয়ারির জায়গা। হুম, আর সেকেন্ড যেটা তোমাকে বললাম, যে কেন ওই 100টা যেটা ফর্মও ফিল আপ করেছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম তো সিরিয়াস না আর আনকোয়ালিফাইড, তাদের পেছনে তুমি পড়ে আছো হাত ধুয়ে। সে তোমাকে কন্টিনিউয়াস ঘুরিয়ে যাচ্ছে, না কালকে হাজব্যান্ডের সাথে কথা বলে বলবো, বাড়িতে বাচ্চা নেই, কেউ বলছে যে ভুল করে ফর্ম ফিল আপ করে দিয়েছি। তুমি মানে সেই লিডগুলোর পেছনে হাত ধুয়ে পড়ে আছো, আর যেগুলোর পেছনে হাত ধুয়ে পড়ে থাকার দরকার ছিল, তাদের পেছনে, তাকে তুমি কিছু করছোই না। হুম, তো দিস ইজ কল্ড আ লিড লিকেজ। তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এবং তোমার কাছে রোড ম্যাপটা থাকতে হবে। তুমি 100 মিটার দৌড়াতে টাইম লাগে 4 মিনিট, হুম, এটা তুমি যদি না জানো হুম, তাহলে তুমি দৌড়েই যাবে, রাইট? হুম, তো আগে জানা উচিত প্রত্যেকটা স্টেজের কত পার্সেন্টেজ হওয়া উচিত, তোমার তোমার কত লিড আসলে কত পার্সেন্টেজ কনভার্ট হবে। তো লিড লিকেজ ক্যালকুলেটর যেটা আমি বানিয়েছি, আমাদের ওয়েবসাইটে আছে, সেটা কিন্তু, মানে আমি ক্যালকুলেটর কেন বলছি, মানে এটা একটা ক্যালকুলেশন করে দেয়। ও ক্যালকুলেশন করে দেয়। হ্যাঁ, মানে তুমি ধরো দিলে এবছর, মানে আমার
স্কুলে বা কলেজে এতগুলো লিড এসেছে, সেখান থেকে সেকেন্ড তোমাকে দিতে হবে কত অ্যাডমিশন হলো, আর থার্ড একটা ইনপুটের জায়গা আছে যেখানে হচ্ছে তোমার কোর্স ফিস কত। এই তিনটে দিয়ে তুমি ক্যালকুলেট বলে একটা বাটন আছে যেখানে ক্লিক করলে সেখানে তোমাকে মেজারমেন্ট করে দেখাবে তুমি যে আইডিয়াল বেঞ্চমার্ক কী থাকাও দরকার ছিল, আর কত টাকার তুমি এবছর লস করলে, কত পার্সেন্টেজ হওয়ার কথা ছিল, সব কিছু দেখালো। তার সাথে তোমাকে যেটা সাজেশন দেবে, যে তোমাকে পুরো রোড ম্যাপটা দিয়ে দেবে। সেই রোড ম্যাপে লেখা থাকবে মার্কেটিং টিমের রেসপন্সিবিলিটি কোথায়, সেলস টিমের রেসপন্সিবিলিটি কোথায়, এই যে লিডটা আসলো আসা থেকে অ্যাডমিশন অবধি যে স্টেজগুলো আছে প্রত্যেকটা স্টেজকে ডিফাইন করা আছে, প্রত্যেকটা স্টেজে পার্সেন্টেজ দেওয়া আছে। এইবার তুমি ক্যালকুলেটারে যখনই ডেটাটা ফেলবে, ডেটাটা পুরো মেজারমেন্ট করে দিল, দিয়ে তোমার কাছে আসলো, এবার তুমি ওই ডেটাটা নিয়ে চলে যাও, গিয়ে তোমার কলেজ বা তোমার স্কুলের ডেটা তো আছে, মেজারমেন্ট করো প্রত্যেকটা স্টেজে। তুমি তোমার কাউন্সিলিং টিমকে বলো গিয়ে যে ঠিক আছে আমি একটা ম্যাট্রিক্স পেয়েছি প্রত্যেকটা স্টেজে, আমাদের ম্যাট্রিক্সগুলোর সাথে ম্যাচ করছে কিনা। ধরো কোয়ালিফাইড লিডের পার্সেন্টেজ মিনিমাম টু মিনিমাম হওয়া উচিত 45 to 55%, মানে যা তোমার লিড আসবে তার 45 to 55% তোমার কোয়ালিফাইড হওয়া উচিত। এইবার ক্যালকুলেটর এটা তোমাকে দেখিয়েছে, এবার তুমি তোমার কলেজে গেলে, গিয়ে তোমার কাউন্সিলিং টিমের সাথে কথা বললে এই মাসে আমাদের কত পার্সেন্টেজ কোয়ালিফাইড লিড এসেছে, সেই কোয়ালিফাইড লিডটার নাম্বারটা দেখাচ্ছে ধরো 20%, তার মানে তোমার আইডিয়াল কত ছিল 45 to 55%, কত এসেছে 20%, তার মানে প্রবলেমটা কোথায়, মার্কেটিং টিমের প্রবলেম আছে। এবার আসি সেলস টিম। এবার সেলস টিমেরও পুরো রোড ম্যাপটা ওই ক্যালকুলেট করে দিয়ে দেয়, এবং প্রত্যেকটা স্টেজের মানে পার্সেন্টেজ, রাইট। এবার সেই পার্সেন্টেজটা তোমার কাছে আছে, তুমি স্ক্রিনশট নিয়ে রাখলে ক্যালকুলেটর থেকে। এবার তুমি সেলস টিমের সাথে বসো যে এ মাসে তোমার কাছে যে কল এসেছিল তার মধ্যে কত পার্সেন্ট কানেক্ট হয়েছিল। ও বললো যে 20% কানেক্ট হয়েছে, অ্যাকচুয়ালি তো হওয়া উচিত 60%, তার মানে বাদ বাকি কানেক্ট হয়নি, মানে সেলস টিমের প্রবলেম আছে ওখানে। তো তোমাকে সেলস টিমের সাথে বসতে হবে, মানে যে টেলিকলার তার সাথে বসতে হবে। এইবার যে কটা কানেক্ট হলো তার মধ্যে একটা পার্সেন্টেজ হচ্ছে ইন্টারেস্ট, মানে সেকেন্ড লেয়ারে পড়লো, তারও একটা পার্সেন্টেজ আছে, তুমি দেখে নিলে ক্যালকুলেটারে, আর তুমি গিয়ে টিমের সাথে বসলে এই পার্সেন্টেজ ইন্টারেস্ট ছিল, তো বলবে যে না, তার মানে আবার ওই লোকটার প্রবলেম, ওই লোকটার সাথে বসো, ওই টিমটার সাথে বসো, সেকেন্ড মানে কাউন্সিলরের সাথে। এইবার যারা ইন্টারেস্ট তার একটা পার্সেন্টেজ 45%-এর কাছে ভিজিট হয়, এবার ভিজিট হচ্ছে না, মানে ওই পার্সেন্টেজ ভিজিট ম্যাচ করছে না, তার মানে আবার প্রবলেম, তার মানে যে লোকটা ফলো আপে আছে তার মধ্যে প্রবলেম আছে, তার সাথে বসো। আর যখন ভিজিট হচ্ছে তার 70 to 80% অ্যাকচুয়ালি কনভার্ট হয়, মানে অ্যাডমিশনে ট্রান্সফার হয়। এবার তার মানে 60 থেকে 70টা লোক যারা এসে 100টা লোক এসেছে তার মধ্যে 60 থেকে 70টা কনভার্ট হবে, মানে অ্যাডমিশনে হবে, ভাইরাস কনভার্সন হচ্ছে 30 to 40%। তার মানে যে লোকটা কাউন্সিলিংয়ে ফাইনাল স্টেজে বসে আছে সেই লোকটার মধ্যে প্রবলেম আছে। তো ক্যালকুলেটারে তুমি যদি এই 3টে ইনপুট দিয়ে ক্যালকুলেট বাটনটা প্রেস করো, পুরো ফ্রেমওয়ার্কটা তোমার দেবে। এই ফ্রেমওয়ার্কটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এবার তুমি তোমার ডেটার সাথে ট্যালি করে তুমি যেখানে যেখানে লুফল পাবে সেই টিমের সাথে বসে পড়ো। তো এটাকেই আমি বলেছি লিড লিকেজ ক্যালকুলেটর। আচ্ছা, দিস ইজ ভেরি মানে ইউনিক আর কি। এবার আমরা আজকের এখনকার ফেজের একটা খুব ইম্পর্টেন্ট সেকশানে আছি, সেটা হচ্ছে যে এআই এর ইউজ। আজকালকার পেরেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকে যে কোনো কাজ করার আগে, আমরাও করি, মানে কোনো কিছু করার আগে এখন রিসার্চ করার জন্য চ্যাটজিপিটিকে জেনে নিলাম। আর যেহেতু এখনো এআই সেই জায়গায় পৌঁছয়নি, অনেকে একাধিক এআই টুল ইউজ করেন, আমরাই করি। চ্যাটজিপিটিকে করে নিলাম, তারপর একটু পারপ্লেক্সিটিতে একবার দেখে নিলাম, তারপর একবার জেমিনাইতে দেখে নিলাম। তো এইগুলোর মধ্যে ধরো আমি সার্চ মোডে দিলাম যে বেস্ট স্কুলস ইন মাই এরিয়া, এবার সেখানে তো তার মানে এই স্কুলগুলোকে উঠে উঠে আসতে হবে, এটা কি করে পসিবল? আচ্ছা, তো এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছে যে আজকের ডেটে লোকে চ্যাটজিপিটি বা পারপ্লেক্সিটি বা যে এলএলএম মডেলগুলো আছে সেগুলোর উপর রিসার্চ করছে। তুমি যদি ভালো করে ডিফারেন্সটা দেখো গুগল আর এই এলএলএম মডেলগুলোর মধ্যে,
গুগলে যেটা হয় সেটা সার্চিং হয়, মানে ধরো তুমি লিখলে বেস্ট স্কুল ইন কলকাতা বা সামথিং কিছু একটা দিলে ও তোমাকে কিন্তু একটা 10টা স্কুলের লিস্ট দেবে তার ফার্স্ট পেজে। তোমাকে প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইট আছে, খুলে খুলে তোমাকে দেখতে হবে, দেখতে হবে। তাই তো? তুমি যে কোনো এলএলএম কিন্তু এটা করে না, যে কোনো এলএলএম কিন্তু তোমাকে সামারাইজড করে রেকমেন্ডেশন করে। গুগল সার্চিং এ কাজ করে, এলএলএম কিন্তু রেকমেন্ডেশনে কাজ করে। হ্যাঁ, ও তোমাকে রেকমেন্ড করবে, প্রথমে তোমাকে স্কুলের নাম দেখাবে, টাইপ দেখাবে, তার ফিস দেখাবে, যদি ইন্টারনেটে থাকে তার কত রিভিউজ আছে দেখাবে, যদি তার ইউটিউব লিঙ্ক দেখাবে, ফেসবুক লিঙ্ক দেখাবে, এই করে তোমাকে একটা লিস্ট দেখালো। তারপরে দেখবে নিচে লেখা থাকে তুমি তোমার ক্রাইটেরিয়া বলো, সেই অনুযায়ী আমি তোমাকে রেকমেন্ড করছি, কিউরেট করে দিচ্ছে। কিউরেট করে দিচ্ছি। এবার তুমি যদি সেখানে প্রেজেন্টই না থাকো, তাহলে তোমার অ্যাডমিশনটা হবে কোথা থেকে? তোমার ভিজিবিলিটিই তো নেই। আর আমি দেখেছি, মানে আমি কলকাতার মেনলি আমি দেখেছি, কলকাতার মেজরলি এই প্রবলেমে ভুক্তভোগী, মানে লোকে, মানে স্কুল কলেজ আমি তাদেরকে পাই না। খুব রিনাউন কিছু স্কুল আছে, কলেজ আছে, যাদের নাম আমি এই জায়গাগুলোতে খুঁজে পাচ্ছি। সাবার্বের কিন্তু অনেক ভালো ভালো কলেজ আছে, তাদের নাম তুমি খুঁজে পাবে না, বা স্কুলের নাম তুমি খুঁজে পাবে না। তার কারণ হচ্ছে তারা এই সাবজেক্টটা নিয়ে ভাবছে না। আজ থেকে 3 মাস না, 4-5 মাস আগেকার ডেটা আমি বলছি, চ্যাট জিপিটি বা এলএলএম মডেলগুলোতে সার্চের পার্ট ছিল 2%, মানে যত সার্চে ইন্ডিয়াতে বা গ্লোবালি হতো 2%, মানে গুগলে যা সার্চ হতো তার 2% হতো। এখন কিন্তু চেঞ্জ হয়ে 40% এসে গেছে, 40% এসে শিফট করে গেছে। তো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট হয়ে গেছে 100%। মানে তার কারণটা হচ্ছে রেকমেন্ডেশন আর একটা বিশ্বাস, যে আর তুমি কনসোলেটেড ডেটা পাচ্ছ না। একদম স্পেসিফিক কোয়েশ্চেন করছি, ও আমার স্পেসিফিক উত্তর দিচ্ছে, আর ও রেকমেন্ড করছে তোমাকে। তো যেখানে সেই রেকমেন্ডেশনে তোমার থাকা দরকার, তুমি যদি সেখানে না থাকো, তাহলে তো প্রথমেই তুমি ল্যাক করে গেলে। তারপরের পার্টটা তো পরে, মানে তারপরে ইনকোয়ারিটা জেনারেট হবে, সেই পার্টগুলো তো পরে, প্রথমেই তো তোমার ল্যাকিং হয়ে গেল, তুমি নেই ওই সাবজেক্টের মধ্যে। মানে ধরো আমার ইনস্টিটিউটকে কি করলে এই এআই টুলসগুলোর রেকমেন্ডেশনে আমার স্কুলগুলোর নাম বেশি বেশি করে আসতে পারে? দেখো, প্রথমে তোমাকে এই সাবজেক্টটাতে আমি একটা জিনিস বলি, যে তোমার যে ওয়েবসাইটটা সেটা এআই ফ্রেন্ডলি কিনা। এই সাবজেক্টটাকে টেকনোলজিতে যদি বলা হয়, সেটাকে বলা হয় এইও অ্যান্ড জিও, মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে যেটা আমরা করতাম সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এখন যেটা এসেছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যেটা ইএলএলএম গুলোতে হচ্ছে, এটা টেকনিক্যালটা। তো এইও প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার ওয়েবসাইটটা এইও ফ্রেন্ডলি কিনা, ফার্স্ট এআই এর জন্য রেডি করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে তাকে ট্রেন করা। ফার্স্ট হচ্ছে রেডি হওয়া, যে আমার ওয়েবসাইটটা রেডি কিনা, আর সেকেন্ড হচ্ছে ট্রেন করা কন্টিনিউয়াসলি। এটা তো একদিন হয় না, রাইট? তো আমার কাছে, মানে আমরাই একটা ইনভেন্ট করেছি টুল, মানে এটা ইন্ডিয়ার প্রথম টুল, স্কায়া, একটা টুল যেটা আমাদের ওয়েবসাইটে আছে, স্কায়া টুল। হ্যাঁ, ওকে। তো এ কি কাজ করে, এখানে তোমাকে করতে হবে তোমার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে জেনারেট রিপোর্ট করবে, ও পুরোটা রিসার্চ করে তোমাকে বলে দেবে যে তোমার ভিজিবিলিটি স্কোর এআইতে কতটা আউট অফ 100, এবং তার সাথে সাথে তোমাকে রেকমেন্ডেশন দিয়ে দেবে তোমার কি করা উচিত, কোথায় কোথায় ল্যাকিং আছে সেটা দিয়ে দেবে, কোনটাতে কত স্কোর তুমি পেয়েছো সেটা দিয়ে দেবে, এবং সেটা তুমি ডাউনলোডও করে নিতে পারো, রাইট? এবার তারপরে যদি তোমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের জায়গায়, ইমপ্রুভমেন্টের পয়েন্ট ওখানে আছে, উইদিন 60 সেকেন্ডস তোমার কাছে অপরচুনিটি থাকবে যে জানার যে আমি আদৌ এআইতে ভিজিবল কিনা। আচ্ছা, ওকে। এই টুলটা এইভাবে কাজ করে। আর মানে তোমার ওয়েবসাইট দিলেই তুমি বুঝতে পেরে যাবে, যে তোমাকেও পুরো মার্কিং করে দিয়ে দেবে যে তোমার যে আদৌ এআইতে ভিজিবল কিনা, কোন জায়গায় তোমার ল্যাকিং আছে, ইমপ্রুভমেন্ট পয়েন্ট কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং মেনশন আছে ওখানে। তুমি ওটা ডাউনলোডও করে নিতে পারো, গিয়ে তোমার মার্কেটিং টিম বা মার্কেটিং যারাই আছে তাদেরকে দিতে পারো যে এখানে এখানে ল্যাকিং আছে, তো এটাকে কীভাবে ঠিক করা যায়। তো আমি মানে তোমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য একটাই সাজেশন, ইমিডিয়েট বেসিসে এআই ভিজিবিলিটি যেটা আছে সেটাকে আগে এনেবেল করো, তারপর সেটা কন্টিনিউয়াস প্রসেসে যাও, যে কিভাবে এআইকে ট্রেন করবো আমার ওয়েবসাইটে বা আমার বিজনেসের জন্য, সেটা সেকেন্ডারি প্রসেস। ফার্স্ট প্রসেস হচ্ছে আগে তুমি ভিজিবিলিটি করার জন্য কি করতে হবে
সেটা আগে করো, সেটার ওয়ান টাইম প্রসেস। আর সেকেন্ড প্রসেসটা যেটা বলছি ট্রেন করা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। না তুমি এটা নিয়ে আমাকে আরেকটু ডিটেল বলো। সেটা হচ্ছে ধরো সাধারণভাবে দেখো এআইতে ভিজিবল হওয়ার জন্য কি কি জিনিস থাকতে হয়, মানে যেটা তুমি এইও বলছো, এইওতে কি কি জিনিস থাকে উইচ ইজ ডিফারেন্ট ফ্রম এসইও? দেখো, প্রথম কথা হচ্ছে এইও কিন্তু এসইওর একটা পার্ট, এরকম না যে হুম। যে আলাদা কিছু মানে হুম। জিনিস। তো এসইওতে যে টেকনিক্যাল জিনিসগুলো করতে হয় সেগুলো এইওর জন্য করতে হয় ফার্স্ট। কিন্তু গেম চেঞ্জিংটা হয় যে কন্টেন্ট। তুমি তুমি আমি তোমাকে খুব ফান্ডামেন্টালি একটা জিনিস বলি যে এআই কি। এআই তো একটা ডেটা মডেল নিয়ে কাজ করে, হুম। ও তো ডেটা নিয়ে কাজ করে। তো তোমার ডেটা যদি ইন্টারনেটে যত ভিজিবল হবে, এআই তত তোমাকে রিসার্চ করে পাবে। হুম। তাহলে তাহলে খেলাটা কোথায়? কন্টেন্টে। হুম। তো কন্টেন্টটা কোথায় কোথায় কিভাবে প্রডিউস করব, কোথায় রাখবো, হুম। আর কিভাবে রাখবো, আর এআইকে কিভাবে ট্রেন্ড করব যে কন্টেন্টটা আমার সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে কোন কন্টেন্টটা উঠে আসবে, হুম। সেটাই অ্যাকচুয়াল মেকানিজম। আচ্ছা। মানে মেন খেলাটা হচ্ছে কন্টেন্টের। আর শুধু কন্টেন্ট না, কন্টেন্ট ক্রিয়েশন তো ডেফিনেটলি আছে। না কন্টেন্টটা মানে কিভাবে, কন্টেন্টটা মানে মানে বিষয়টাই এমন ভাবে থাকতে হবে যাতে ও এআই বারবার ওটাকে। হ্যাঁ, এবার অনেকে ভাবে হুম। যে আমার ওয়েবসাইটে কন্টেন্ট নেই বা আমার ওয়েবসাইটে ব্লগ নেই, প্রত্যেকদিন 4টা করে ব্লগ পোস্ট করি, তাহলে হয়তো এআই ট্রেন্ড হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। এআই কিন্তু শুধু তোমার ওয়েবসাইট দেখছে না, এআই পুরো ইন্টারনেটটা চেক করছে। আচ্ছা। এবার তার মানে ধরো আমি তোমাকে আরো স্পেশালিস্টলি যদি আমি এক্সাম্পল দিই, কোরা বলে একটা ফোরাম আছে, হুম। হ্যাঁ, হুম। সেখানে ধরো তুমি একটা সুন্দর কন্টেন্ট লিখেছো, রাইট? তো এআই যখন রিসার্চ করছে, ও কিন্তু কোরাটাও রিসার্চ করছে, এরকম না শুধু তোমার ওয়েবসাইটটা রিসার্চ করছে। ধরো কোনো কোম্পানি, যে কোম্পানিটা খুব পপুলার কন্টেন্টের জন্য, সেইখানে গিয়ে তুমি একটা ব্লগ পোস্ট করে এসেছো, তো সেই কোম্পানিটার অথরিটিটাও তো তোমার অথরিটির সাথে ম্যাচ হয়ে রয়েছে। ও সেটাও দেখতে পাবে? 100%। ও পুরোটাই চেক করে, ও শুধু তোমার ওয়েবসাইট চেক করছে না, ও তো টোকেনাইজড হিসেবে কাজ করে না। তো তোমার না আরেকটা জিনিস আমি এখানে একবার তোমার একটু কেটেই জিজ্ঞাসা করিনি, সেটা ওই আগে প্রচুর কিওয়ার্ডস লিখতে বলতো যে তোমার যে হ্যাঁ, হ্যাঁ, কন্টেন্ট হ্যাঁ, লিখছো হ্যাঁ, সেটা প্রচুর কিওয়ার্ডস হ্যাঁ, ঢুকিয়ে দাও। হ্যাঁ। তো এখন কি সেইটা আর ততটা তেমন ইম্পর্টেন্ট থাকছেই না? কিওয়ার্ড মানে অতটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে যে প্যাটার্ন, যে তোমার কন্টেন্টটার কি প্যাটার্ন আছে, সে প্যাটার্নটা ম্যাটার করে। মানে ধরো তুমি তোমার একটা কি ফ্রেজ ধরো তুমি তৈরি করলে, যে আমি যেমন আগের দিন করছিলাম একটা ব্যাঙ্গালুরু একটা কলেজকে টেস্ট করার জন্য, যে রেকমেন্ডেশন যে ওয়ার্ডটা আছে সেটার উপর বেস করে, এরকম ওয়ার্ডের উপর বেস করে যাতে আমাকে দেখায়। মানে ধরো কেউ কোনো একটা সেন্টেন্স তৈরি করলো চ্যাট জিপিটিতে বা প্রম্পট তৈরি করলো, সেখানে রেকমেন্ডেশন ওয়ার্ডটা থাকলো, তার সাথে কলেজ তারা থাকলো সেখানে, আর এই লোকেশন থাকলো, তাহলে আমি যেন ভিজিবল হই। তাহলে আমাকে এই যে সিনারিওটা আছে, এই সিনারিওর ওপর বেসড করে কন্টেন্টটা মাল্টিপল জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে। কারণ বুঝতে হচ্ছে তোমার পেরেছি। এই যে এলএলএম গুলো আছে না, এলএলএম গুলো টোকেনাইজ সিস্টেমে কাজ করে। প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ড ইজ ইকুয়াল টু এ টোকেন, ওগুলোকে ভাঙে, তারপরে ও ইন্টারনেটে চেক করে। তো তোমাকেও ও যেভাবে ভাবছে, তোমাকেও সেভাবে সেভাবে ভাবতে হবে। এবং সেইটা রেডি করে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিতে একদম হবে। করতে হবে। মানে মানে আজকের ডেটায় এটাই মাস্ট। আর যদি মানে আগেকার দিনেও তো তুমি আমাকে রেকমেন্ড করছো যে হুম। এই কলেজটাতে যাও, এখন চ্যাট জিপিটি তো আমাকে রেকমেন্ড করছে এটাতে যাও। আর শুধু রেকমেন্ড করছে না, পুরো ডেটাটা রিসার্চ করে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে যে বুঝিয়ে দিচ্ছে কেন রেকমেন্ড করছি। এক্স্যাক্টলি। তো সেইখানেই আমাকে প্রেজেন্ট থাকতে হবে। আর এটা এই যে টুলটা আমরা তৈরি করেছি, এটার পেছনে একটা হিস্ট্রি আছে। কেন টুলটা তৈরি হয়েছিল? তার কারণটা হচ্ছে যখন মানে ধরো মানে আমাদের তো পুরো এন্টায়ার টিম আছে। ধরো ক্লায়েন্ট বলছে যে তন্ময়, তুমি একটা কাজ করো, তুমি আমাকে দেখে বলো যে আমরা ভিজিবল কিনা। এবার পুরো এন্টায়ার টিম আমরা চেক করার চেষ্টা করছি, এবার মার্কেটে এরকম কোনো টুলই নেই। এবার তখনই আমার মাথায় আসলো, যদি মার্কেটে এরকম কোনো টুলই নেই যেখান থেকে একটা লোক বসে ইজিলি চেক করতে পারে যে আমি ভিজিবল কিনা, তো তার জন্য তার মানে একটা মার্কেটিং এজেন্সির কাছে সে যাবে।
এবং সেই মার্কেটিং এজেন্সি বলবে তাহলে স্যার আমাকে 2 দিন টাইম দিন, তার জন্য একটা পয়সা চার্জ করবে। তাহলে একটা ইউজারের জন্য এমন একটা কিছু বানানো যাক, সে ঘরে বসে রাত্রি 12টার সময় 2 মিনিটে সে তার ওয়েবসাইটটা দিয়ে চেক করে নিতে পারবে অ্যাটলিস্ট। হ্যাঁ, তো তখন ওই চিন্তা ভাবনা থেকে আমার ওই টুলটা তৈরি করা। এর বাইরে আর কিচ্ছু নেই। মানে আমার নিজের প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটাকে আমি মানে কনভার্ট করে দিচ্ছি এই টুলটাতে। আমার এটা ফ্রি, এটার জন্য কোনো পয়সা টয়সা লাগে না, তুমিও চেক করতে পারো। আমি করবো অ্যাকচুয়ালি ভাবছিলাম। না, তুমি আমায় বলো, ধরো কোনো একটা স্কুল তার ডেসক্রিপশন লিখেছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা নিয়ে তোমার মানে ওয়েবসাইট যান ধরো সেরকম নয়, আমি এটা কিন্তু তোমার স্কিয়ার বাইরে বলছি। ধরো আমার যে ডেসক্রিপশনটা সেটা আমার এআই এর সঙ্গে ঠিকঠাক কিনা, সেটা কি আমি চ্যাট জিপিটিতে ফেললে চ্যাট জিপিটি আমাকে বলে দেবে যে তোমার এই এই জায়গাটা ঠিক নয়, এটাকে তুমি ঠিক করে নিতে পারো। হ্যাঁ, তো এটা তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তার মানে হ্যাঁ, এই ওটা। হ্যাঁ, যেটা শুধু এটা এডুকেশনের জন্য বানাইনি তো আমি। এটা মাথায় আমার এসেছিল যে এটা একটা প্রবলেম। দেখো আমি তো মানে এন্টারপ্রেনার, ফাউন্ডার, তো আমার কাজটাই হচ্ছে প্রবলেম নিয়ে। তো এটা আমার কাছে একটা প্রবলেম ছিল, তো প্রবলেমটাকে আমি কনভার্ট করে দিয়েছি টুলে। যে মানে প্রত্যেকদিন এরকম একটা সিনারিও তৈরি হচ্ছে যেখানে ইউহি তোমাকে 2 মিনিটের মধ্যে ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার আদৌ প্রবলেম আছে কিনা। তুমি ক্লায়েন্টের কাছে 3 দিনের টাইম নিতে পারো না। এবার তখন আমি যখন শান্তনুকে বলেছিলাম যে দেখুন এরকম কোনো মার্কেটে টুল আছে কিনা, তাহলে কাজটা খুব ইজি হয়ে যায়। শান্তনু রিসার্চ করে বলে তখন নেই মার্কেটে, আমার 3 দিন টাইম লাগবে তো এটাকে করতে। তখন থেকেই ওই ডিসকভারটা তৈরি হয় আর এই টুলটা তৈরি হয়। স্কায়া। SKY এ। স্কায়া নাম কেন? স্কাইরাম টেকনোলজিস থেকে এটাকে এটা আলাদা কিছু নেই, মানে ওখান থেকেই এসেছে স্কায়া। ওকে, এবার তুমি আমাকে বলো যে পশ্চিমবঙ্গের ওই বাকি স্টেটগুলোর তুলনায় পশ্চিমবঙ্গের যত ইনস্টিটিউশনস আছে, হ্যাঁ, এদের কি মার্কেটিংটা উইক? এদের কি আদৌ মার্কেটিং এক্সিস্ট করে, বা সত্যি সত্যি ঠিকঠাক মার্কেটিং হচ্ছে? দেখো পশ্চিমবঙ্গে মানে বেঙ্গলের কথা বলছি, বেঙ্গলে আমার মনে হয় যে এই যে কলেজ বা স্কুলগুলো আছে তাদের যেভাবে কমিউনিকেট করা উচিত ছিল, যেভাবে ন্যারেটিভ সেট করা উচিত ছিল, যেভাবে তার মার্কেটিংটা এক্সিকিউট করার দরকার ছিল সেভাবে করেনি। মানে যেটা আমার এক্সপিরিয়েন্স, যখন আমি বেঙ্গালুরুতে কাজ করছি বা হায়দ্রাবাদে কাজ করছি বা মুম্বাইতে কাজ করছি, সেই জায়গায় যে এক্সপিরিয়েন্সটা, সেখানে তারা যে জিনিসটা যেভাবে যখন অ্যাডাপ্ট করেছে তার অনেক পরে বেঙ্গল অ্যাডাপ্ট করছে। মানে আজকের ডেটে আমি এইও নিয়ে কথা বলছি তোমার সাথে, এই জিনিসটা কিন্তু ব্যাঙ্গালোরের যে লোকেরা, ফাউন্ডাররা অনেক দিন আগে অ্যাডাপ্ট করে ফেলেছে। বেঙ্গলের লোকেদের কাছে হয়তো এটা নতুন, বা তারা মেবি কিছু কিছু লোক জানে কিন্তু তারা সাহস পাচ্ছে না এটা করার জন্য, কারণ যে লোকটাকে দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে সেই লোকটার কাছে হয়তো সেই ইনফরমেশনটা নেই, আই ডোন্ট নো। মানে তো সেটা আমি বলবো সেই দিক থেকে যদি আমি দেখি। আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস আমি পেয়েছি, ন্যারেটিভ সেট করা বা ইউএসপি সেট করা। বেঙ্গলের ম্যাক্সিমাম স্কুল আর কলেজে আমি শুধু একটা জিনিসই দেখেছি, ইউএসপি মানে হচ্ছে ফেসিলিটি। যে তুমি ফেসিলিটি কোনো দিনই ইউএসপি হতে পারে না এডুকেশনে। টিচার নয়, টিচিং মানে হচ্ছে তোমার প্রোডাক্ট। সেটাকে তুমি যদি ব্যাগের মধ্যে ভর্তি করে রাখো, ঘরের মধ্যে আটকে রাখো, বলো আমি লোককে দেখাবো না, তাহলে তোমার প্রোডাক্ট বিক্রি হবে কোনোদিন না। অ্যাজ এ সেলস পারসন তোমাকে প্রোডাক্টটা ওপেন রাখতে হবে, রাইট? তো তুমি একটা স্টুডেন্টকে তৈরি করলে, কিভাবে তৈরি করলে আর সেই স্টুডেন্টটা কত দূর গেল, এই যে জার্নিটা, এটা যদি তুমি সত্যি দেখাতে পারো তাহলে তোমার অসুবিধাটা কোথায়? তাহলে তো একটা লোক জানতে পারবে যে হ্যাঁ এরা স্টুডেন্ট এইভাবে তৈরি করে। আর মেজারলি আর একটা যেটা মেজর প্রবলেম আমি পেয়েছি, যে গ্রোথ, আর মানে বেঙ্গলের কলেজগুলো বা স্কুলগুলো তারা যেভাবে পজিশনিং করে রেখেছে যে আমি ভালো কলেজ বা আমি ভালো স্কুল, কিন্তু বাইরের যে কলেজগুলো বা স্কুলগুলো তারা কিন্তু যে ন্যারেটিভটা সেট করেছে সেটা হচ্ছে গ্রোথ ন্যারেটিভ। যে আমার কাছে যদি তুমি আসো তোমার গ্রোথটা এইভাবে হতে পারে, সেটা সেট করা হয়েছে। আর আরও কিছু এক্সপিরিয়েন্স আমার আছে, মানে ধরো আজকের ডেটে মানে সো কল্ড বিটেকের যে স্ট্রিমগুলো হয় সেগুলো তো তুমি জানো মেকানিক্যাল। আজকের ডেটে তুমি যে কোনো বিটেক কলেজে চলে যাও, তুমি দেখবে কম্পিউটার সায়েন্সের সিটটা ফিল আপ হচ্ছে, বাদ বাকি একটাও ফিল আপ হয় না। হ্যাঁ, তো কম্পিউটার সায়েন্সে এবার বাইরের কলেজগুলোর কথা আমি বলছি, তারা কম্পিউটার সায়েন্সে ফিল আপ তো হচ্ছে, তার সাথে ওরা অনেক কিছু জিনিসগুলোকে অ্যাডিশন করে দিয়েছে।
সেই অ্যাডিশনগুলো মানে ধরো এন্টারপ্রেনারশিপের উপরে একটা জায়গা তৈরি করেছে, সেটাকে ওটার সাথে অ্যাডিশন করেছে। কিন্তু বেঙ্গলে এই জিনিসটা তুমি পাবে না। আচ্ছা, চিন্তা ভাবনাটা আজ থেকে নেক্সট 5 ইয়ার্স পরে যে কি হতে পারে সেটা কিন্তু তৈরি হয়েছে। পুনেতে একটা কলেজ আছে জানো তো, যেখানে তোমার সব কিছুই পড়ানো হয়, কিন্তু সো কল্ড যে একাডেমিক যে প্রসেস, সেই একাডেমিক প্রসেসে পড়ানো হয় না। মানে ওখানে ডিগ্রিটা দেওয়া হয়, কিন্তু তুমি প্রত্যেক দিন যে পড়তে যাচ্ছ কলেজে, সেটা তুমি কলেজে পড়তে মানে নামে কলেজে পড়তে যাচ্ছ, কিন্তু তুমি একটা অফিসে যাচ্ছ, কর্পোরেটে যাচ্ছ। মানে তুমি সকালবেলা উঠে কলেজে না গিয়ে সেক্টর 5 কোনো অফিসে যদি যাও কোম্পানিতে, সেটাই তোমার পড়া। তারপর প্যাটার্নটা বুঝতে পারছো? কলেজে পড়ানো হয় একাডেমিক, ও কলেজের ডিগ্রি ও বিসিএ দিচ্ছে। আমাদের কলকাতার একটা কলেজ বিসিএ ডিগ্রি দিচ্ছে, আর সেই কলেজটা কিন্তু সেও বিসিএ ডিগ্রি দিচ্ছে। এই কলকাতার কলেজটা পড়াচ্ছে কলেজের ক্যাম্পাসের মধ্যে, আর ও পড়াচ্ছে ক্যাম্পাসে না, একটা পুনের একটা কোম্পানিতে, যেখানে লাইভ ট্রেনিং করাচ্ছে, কোনো একাডেমিক নেই, কিন্তু বিসিএ ডিগ্রি। তাহলে কোনটা তোমার কাছে পাওয়ারফুল? অবভিয়াসলি ওটা। এবার সে যখন ন্যারেটিভটা সেট করেছে যে আমি এন্টারপ্রেনার তৈরি করি, আর আর একটা কলেজ বলছে আমি বেস্ট, আমি ভালো কলেজ, আর একটা কলেজ বলছে আমি এন্টারপ্রেনার তৈরি করি, কোন ন্যারেটিভটা কাজ করবে? এন্টারপ্রেনার তৈরি করি, সবাই সেদিকেই যাবে। এক্স্যাক্টলি। তো বেঙ্গলের কলেজগুলোর প্রবলেমটা হচ্ছে এখানে, তারা শুধু বলছে আমি বেস্ট, স্কুলগুলো বলছে আমি বেস্ট। শুধু বেস্ট বললে হবে না, তোমাকে ইউএসপি তৈরি করতে হবে, অন্য ন্যারেটিভ সেট করো, তাহলে তুমি অন্য জায়গায় যাবে। নিজে নিজে করা যায় এটা? না, এটার জন্যই আমি বসে আছি। এটাই আমার কাজ, এই যে স্ট্র্যাটেজি বানানো, প্ল্যানিং কি হবে। আমি চ্যাট জিপিটি করে যদি নিজে নিজে করার চেষ্টা করি, তুমি পারবে না। তার কারণ হচ্ছে ডেটা। তোমার আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। বাটানগর বলে একটা জায়গা আছে না আমাদের, হ্যাঁ, সেখানে একটা কলেজ আছে। আচ্ছা, সেই কলেজে আমি বলেছিলাম যে লাস্ট 2 বছরের আমাকে ডেটা দিন, যে আমি শুধু একটা জিনিস দেখতে চাই, যে কোন জায়গা থেকে আপনার কাছে বেশি স্টুডেন্ট আসে। কারণ বাটানগর জায়গাটা কিন্তু খুব মানে ইন্টেরিয়ার একটা জায়গা, যেখানে কলেজটা আছে, মানে বাটানগর মেন জায়গাটা না। এবার ওখানে আমাকে পুরো ডেটাটা দিতে পারেনি, আমি যতটুকু পেয়েছি সেখান থেকে আমি দেখেছি যে ওখানে একটা ফেরিঘাট আছে, যেটা পেরোলে শ্রীরামপুর ওই জায়গাটা কভার করে, ওই দিক থেকে বেশি লোক আসে। তো তার মানে তোমার মার্কেটিংয়ের যে ক্যাম্পেইনটা কোথায় হওয়া উচিত ছিল, ওইখানে। রাদার মার্কেটিং ক্যাম্পেইনটা বাটানগরে চলে যায় আগে, লাস্ট 2 বছর ধরে। তো ওইখানকার লোকের যে মাইন্ডসেট আছে, আর কলকাতার সাবারবের আর কলকাতা মেন সিটির লোকের মাইন্ডসেট কি এক? না না না, সম্পূর্ণ আলাদা, রাইট? তো তোমাকে যখন ক্যাম্পেইনটা চালাতে হবে, তোমার লাস্ট 2 বছরের ডেটা দেখে চালাতে হবে, যে লাস্ট 2 বছরে আমার কাছে আমার কলেজে যারা এসেছে তারা কোন লোকেশন থেকে এসেছে। মানে ধরো তোমার লোকেশনটা মেদিনীপুর, তুমি দেখা গেলো ডেটাটা খুঁজে বার করলে মেদিনীপুর থেকে বেশি এসেছে। তো মেদিনীপুরের লোক কি পছন্দ করে? তারা কি সন্ধ্যেবেলা পাবে যাওয়া পছন্দ করে? পছন্দ করে না। কিন্তু কলকাতার একটা ছেলে উইকেন্ডে পাবে যায়, তাহলে বা সে অন্য অ্যাক্টিভিটি পছন্দ করে, তার শপিং মল পাশাপাশি থাকলে ভালো হয়, তাহলে সে এমন একটা কলেজকে চুজ করবে যার আশেপাশে এই জিনিসগুলো আছে। তাহলে এবার তোমার ইউজারটা ওখানে বসে আছে, আর তুমি মার্কেটিং ক্যাম্পেইনটা অন্যরকম চালাচ্ছ, তাহলে কি করে হবে? আর আমার কাজটা হচ্ছে এই পুরো সেগমেন্টটাকে তৈরি করে দেওয়া, যে এটা হচ্ছে নেক্সট 1 বছরের স্ট্র্যাটেজি, যে তোমাকে কে ভালো বলেছে, কে খারাপ বলেছে। তুমি মানে ওই কলেজটাকে যখন আমি রিসার্চ করেছিলাম, ওখানে একজন টিচারের নাম আমি পেয়েছিলাম, যে টিচারকে যত রিভিউ পড়েছে তার মধ্যে 90% রিভিউতে ওই টিচারটার নাম লেখা, যে ইনি খুব ভালো। তাহলে ওই যদি 90% লোক রিভিউতে ওই টিচারটার নাম বলছে, তাহলে তোমার মার্কেটিং ক্যাম্পেইনে কেন ওই টিচারটা নেই? তাকে তুমি ঘরের মধ্যে স্টাফ রুমে কেন বসিয়ে রেখেছো? ঠিক ঠিক ঠিক। তো এইটা ভাবার জন্য তো কাউকে লাগবে, মানে নিজে নিজে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা? আসলে আমার যেটা পুরোটা জুড়ে এক্সপিরিয়েন্স হলো, এটা আগেও ওর সঙ্গে কথা বলে আমার হয়েছে, এটা একদম ওর মানে যারা ক্লায়েন্ট হতে পারেন তাদের পক্ষে তো ভীষণ
প্রয়োজনীয় এবং উপযোগী। তবে ইয়াংস্টার্স যারা বিজনেস করার কথা ভাবছে, যারা অন্টারপ্রেনর হওয়ার কথা ভাবছে, তাদের জন্য ইটস মাস্টার ক্লাস অ্যাকচুয়ালি। কেমন লাগলো একটু লিখে জানান, লিখে জানা, কমেন্ট করুন। ভাল লাগলে একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষে ওদের মতো লোকজনের টাইমটা বের করে ওদের টেনে আনতে সুবিধা হয়। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।